ইয়েস, ঘরের আলোটা একটু কমিয়ে দাও, মোবাইলটা সাইলেন্ট করো। কারণ আজকের গল্পটা ছোট না। ঠিক ধরেছ, আজকে একদম দুর্দান্ত একটি গল্প নিয়ে এসেছি তোমাদের মাঝে। তোমাদের সঙ্গে আছি আমি আর যে সাদ। বিজ্ঞান এবং বিজ্ঞানের বাহিরে এমন অনেক ঘটনা ঘটে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের জানা থাকে না। ঠিক সেরকম ঘটনাগুলো নিয়েই আমরা প্রতিবার আমাদের এপিসোডগুলো সাজিয়ে থাকি। আজও তার ব্যতিক্রম না। আজও দুর্দান্ত একটি ঘটনা তোমাদেরকে শোনাতে চলেছি। তো চলো, আর কথা না বাড়িয়ে এখন সরাসরি চলে যাই আমাদের আজকের ঘটনায়। যাবার আগে একটু বলে রাখি, তোমরা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চাও তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেলে তোমাদের জীবনে ঘটে যাওয়া সেই রহস্যময় ভৌতিক ঘটনাগুলো পাঠাতে পারো। আমরা তোমাদের ঘটনাগুলো পড়ে শোনাবো। তো চলো, আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের আজকের ঘটনায়। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। শীত তখন পুরোপুরি নেমে গেছে। গ্রামের বাড়িতে দাদির কুলখানি ছিল, তাই 3 দিন থাকতে হয়েছিল। আমাদের গ্রামটা ছিল ময়মনসিংহ জেলার একদম ভেতরের দিকে। চারিদিকে ফসলের মাঠ, মাঝে মাঝে ছোট ছোট খাল আর পুরনো কবরস্থান। কুলখানি শেষ হতে হতে রাত হয়ে গেল। সবাই বলল, নিলয়, সকাল হলে যাস। কিন্তু আমার অফিসে পরদিন গুরুত্বপূর্ণ মিটিং, তাই জিদ করে রাতেই বের হলাম। ঘড়িতে তখন 11:47। বাইক নিয়ে যখন কাঁচা রাস্তা পেরিয়ে মূল সড়কে উঠলাম, বুঝলাম ভুল করেছি। কুয়াশা এত ঘন যে হেডলাইটের আলো ফিরে এসে নিজের নিজের চোখেই লাগছে। রাস্তার দুপাশে শুধু অন্ধকার আর মাঝে মাঝে শিয়ালের ডাক। প্রায় 20 মিনিট চলার পর মোবাইল বের করে সময় দেখলাম 12:12। ঠিক তখনই ফোনে নেটওয়ার্ক চলে গেল, নো সার্ভিস। অদ্ভুত ব্যাপার হলো, এই রাস্তায় কখনো নেটওয়ার্ক পুরোপুরি যায় না। আমি গতি একটু বাড়ালাম। হঠাৎ সামনে প্রায় 50 গজ দূরে একটা ছায়া দেখলাম। রাস্তার পাশে পুরনো একটা বটগাছ আছে। ছোটবেলা থেকে দেখে আসছি, মানুষ বলে ওই বটগাছের নিচে একসময় কেউ আত্মহত্যা করেছিল। আমি এসব বিশ্বাস করি না, কিন্তু সেদিন গাছটার নিচে সত্যি কেউ দাঁড়িয়েছিল। সাদা কাপড়, চুল মুখ ঢেকে রেখেছে, একদম স্থির। আমি ভেবেছিলাম হয়তো কোনো গ্রামের মেয়ে বিপদে পড়েছে। এ রাস্তায় মাঝে মাঝে ছিনতাইও হয়, মানুষ সাহায্য চাইতে দাঁড়ায়। আমি ধীরে ধীরে বাইক স্লো করলাম। যতই কাছে যাচ্ছি একটা অদ্ভুত ঠান্ডা লাগছে, ডিসেম্বরের শীতের চেয়েও ঠান্ডা। আমি বাইক থামালাম। আপু, কি হয়েছে? সে নড়ল না, বাতাসও নেই, অথচ তার চুল হালকা দুলছে। আমি আবার বললাম, আপনি ঠিক আছেন?" ধীরে, খুব ধীরে সে মুখ তাকালো। সে মুখ তুলল। আমি প্রথমে কিছুই বুঝতে পারছিলাম না। কুয়াশার কারণে ঝাপসা দেখাচ্ছিল। তারপর আমার বুকের ভেতরটা যেন ফাঁকা হয়ে গেল। তার চোখ নেই, যেখানে চোখ থাকার কথা সেখানে অন্ধকার, গভীর কালো, যেন গর্ত। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। সে ঠোঁট না নাড়িয়েই বলল, "আমাকে একটু এগিয়ে দেবে?" কণ্ঠটা ছিল অদ্ভুত, যেন অনেকগুলো মানুষ একসাথে ফিসফিস করছে। আমি হকচকিয়ে বললাম, "কোথায় যাবেন?" সে বলল, "যেখানে তুমি যাচ্ছ।" এই কথাটা শোনার পর আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি তো কাউকে বলিনি আমি কোথায় যাচ্ছি। হঠাৎ আমার বাইকের ইঞ্জিন বন্ধ হয়ে গেল। নিচ থেকে চারিপাশ নিস্তব্ধ, শুধু দূরে কুকুরের দীর্ঘ হাউমাউ। আমি তাড়াতাড়ি স্টার্ট দিতে লাগলাম। একবার, দুবার, তিনবার, কিছুই হলো না। পেছন থেকে ঠান্ডা একটা বাতাস এসে কানে লাগলো, একটা ফিস ফিস শব্দ। নিলয়! আমার পুরো শরীর জমে গেল। আমি তো নাম বলিনি। ধীরে ধীরে আমি মাথা ঘুরিয়ে তাকালাম। সে আর গাছের নিচে নেই। সে দাঁড়িয়ে আছে আমার একদম পেছনে, এত কাছে যে তার ঠান্ডা নিঃশ্বাস আমার ঘাড়ে লাগছে। আমি সাহস করে এক ঝলক তাকালাম। এবার তার চোখ আছে, কিন্তু সেই চোখ দুটো সম্পূর্ণ সাদা। আর সে হাসছে। হাসিটা মানুষের মতো না, খুব ধীরে, ঠোঁট কান পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। ঠিক তখনই আমার পকেটের ভেতর মোবাইল নিজে থেকে জ্বলে উঠল। স্ক্রিনে একটা নিউজ আর্টিকেল ওপেন। এই শহরে রহস্যজনক দুর্ঘটনায় তরুণের মৃত্যু, 2017। ছবিটা লোড হলো। আমি দেখলাম ছবির মেয়েটা এই মেয়েটাই। আর খবরের লাইনে লেখা, দুর্ঘটনার সময় ছিল রাত 12:12। আমার ফোনে তখন রাত 12:12। হঠাৎ সে আমার কানের কাছে ঝুঁকে বলল, "1 বছর হয়ে গেল, আজ আমার একা লাগছে না।" তার হাত ধীরে ধীরে আমার কাঁধে উঠল, তার স্পর্শ বরফের মতো ঠান্ডা। ঠিক তখন দূরে একটা ট্রাকের হেডলাইট দেখা গেল। আলোটা সরাসরি আমাদের দিকে আসছে। আমি চিৎকার করে চোখ বন্ধ করলাম। একটা প্রচন্ড হর্নের শব্দ, তারপর
সম্পূর্ণ অন্ধকার। কতক্ষণ অচেতন ছিলাম জানি না। মনে হচ্ছিল আমি যেন পানির নিচে ডুবে যাচ্ছি। চারিপাশে সব শব্দ বিকৃত, দূরের অস্পষ্ট। ধীরে ধীরে কানে ভেসে এলো মানুষের গলা। এ ভাই, শুনতে পাচ্ছেন? আরে চোখ খোলেন। আমি চোখ খুললাম। ঝাপসা আলো, কারো টর্চের আলো সরাসরি চোখে পড়ছে। ঠান্ডা রাস্তার উপর শুয়ে আছি। বুকের ভেতর জ্বালা করছে, মাথা ঘুরছে। কিছুক্ষণ পর বুঝলাম আমি রাস্তার মাঝখানে আছি। ড্রাইভার দৌড়ে এসে আমাকে ধরেছে। ভাই, বাদলেন কিভাবে? আমি তো ব্রেক কষে শেষ মুহূর্তে থামাইছি। আমি কাপা গলায় বললাম, ও, ও, ওই মেয়েটা। ড্রাইভার অবাক। কোন মেয়ে? আমি উঠে বসতে গিয়ে বুঝলাম শরীরের কোথাও বড় আঘাত নেই, কেবল ডান হাতটা ছিলে গেছে। অথচ ট্রাক যদি সত্যি ধাক্কা দিত। আমি চারপাশে তাকালাম। বটগাছটা দাঁড়িয়ে আছে, নিঃশব্দ। গাছের নিচে কেউ নেই। ড্রাইভার বলল, আপনি হঠাৎ বাইক থামায় মাঝ রাস্তায় দাঁড়িয়েছিলেন, তারপর নিজেই পইড়া গেলেন। আমি ব্রেক না ধরলে শেষ ছিল। আমি কিছু বলতে পারলাম না। আমার মনে হচ্ছিল সে এখানেই আছে, অন্ধকারের ভেতর থেকে দেখছে। ড্রাইভার আমাকে একটু পানি দিল, বলল, এই রাস্তা ভালো না ভাই, বছরে বছরে অ্যাক্সিডেন্ট হয়, বিশেষ করে এই গাছটার কাছে। আমি গিলে ফেললাম কথাটা। কেন? সে একটু থেমে বলল, লোকজন কয় এক মাইয়া মইরা গেছিল কয়েক বছর আগে, তারপর থেকে নাকি। সে বাকিটা বলল না। আমি আর দাঁড়ালাম না। কাপা হাতে বাইক স্টার্ট দিলাম। অবাক হয়ে দেখলাম একবারে স্টার্ট নিল। পেছনে তাকালাম না। শহরে পৌঁছতে পৌঁছতে রাত প্রায় 2টো। বাসায় ঢুকে দরজা বন্ধ করতেই মেঝেতে বসে পড়লাম। হাত কাঁপছে, বুক ধরফর করছে। নিজেকে বোঝালাম হ্যালোসিনেশন, কুয়াশা, ঠান্ডা, ক্লান্তি, এসব মিলিয়ে মনের ভুল। আমি ফোন বের করলাম, গুগলে সার্চ দিলাম সেই দুর্ঘটনার খবর। খবরটা পেলাম 2017 সালের 15ই ডিসেম্বর, রাত 12টা 12 মিনিট। একটা মেয়ে, নাম তানহা রহমান, বয়স 22। ছবিটা ওপেন করলাম, হাত কাঁপতে লাগলো। এটাই সেই মুখ, তবে ছবিতে তার চোখ আছে, স্বাভাবিক, সুন্দর। নিচে আরেকটা লাইন, দুর্ঘটনার সময় প্রত্যক্ষীরা জানায় মেয়েটি হঠাৎ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ে। আমি ঠোঁট কামড়ে ফোন বন্ধ করলাম, ঘুমানোর চেষ্টা করলাম। কিন্তু সেদিন রাতে প্রথমবার আমি বুঝলাম কেউ আমার রুমে আছে। লাইট বন্ধ, ঘর অন্ধকার। আমি পাশ ফিরে শুয়ে আছি। হঠাৎ মনে হলো বিছানার পাশে কেউ দাঁড়িয়ে। চোখ খুলতে সাহস হচ্ছিল না, তবু খুললাম। কেউ নেই। নিজেকে বললাম মানসিক চাপ। চোখ বন্ধ করলাম। এবার পরিষ্কার শুনলাম ফিস ফিস। 1 বছর হয়ে গেল। আমি ঝাটকা মেরে উঠে বসলাম। লাইট অন করলাম। ঘরে কেউ নেই, কিন্তু জানালার কাছে কুয়াশার মতো ভেজা একটা দাগ। ধীরে ধীরে সেটা নিজে থেকেই আকার নিল। দুটো দুটো গোল দাগ, চোখের মতো। আমি পেছোতে লাগলাম। তারপর দাগ দুটো মিলিয়ে গেল। পরের কয়েকদিন আমি অফিসে ঠিক মতো যেতে পারিনি। মাথার ভেতর সবসময় একটা চাপা শব্দ। রাতে ঘুম নেই, লাইট জ্বালিয়ে ঘুমোই। কিন্তু যেদিন লাইট অফ করি সেদিন সে আসে। প্রথমে ছায়া, তারপর ফিস ফিস, তারপর ঠান্ডা স্পর্শ। এক রাতে সাহস করে বললাম, তুমি কি চাও? অন্ধকার ঘর থেকে উত্তর এলো, তুমি আমাকে দেখছিলে। আমি বললাম, আমি তো কিছু করিনি। সে বলল, সেদিন সবাই এটাই বলেছিল। আমার বুকের ভেতর কেমন জানি মোচড় দিল। আমি হঠাৎ মনে করার চেষ্টা করলাম 2017 সালের ডিসেম্বর আমি কোথায় ছিলাম। হিসাব মিলিয়ে দেখি আমি তখন ওই রাস্তায় যাতায়াত করতাম। হঠাৎ মাথায় বাজ পড়ার মতো মনে হলো সেদিন ঠিক 1 বছর আগে আমি আর আমার 2 বন্ধু রাত করে ফিরছিলাম। আমরা একটু দ্রুত চলছিলাম, হাসাহাসি গান। হঠাৎ সামনে একটা মেয়ে দৌড়ে এলো। আমি ব্রেক করেছিলাম, কিন্তু ধাক্কাটা লেগেছিল। সে পড়ে গেছিল। আমরা নেমেছিলাম। সে তখনও বেঁচে ছিল, চোখ তুলে তাকিয়েছিল। সেই চোখ। আমি কেঁপে উঠলাম। আমার বন্ধুরা বলেছিল, পালা, মামলা হবে। আমরা পালিয়ে গেছিলাম, পেছনে তাকাইনি। আমি কখনো পুলিশের কাছে যাইনি, কখনো জানতে চাইনি সে বেঁচে ছিল কিনা। আজ জানলাম সে বাঁচেনি। ঘরটা হঠাৎ অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। আমি বুঝলাম সে সব শুনছে। আমি কাপা গলায় বললাম, আমি দুঃখিত, আমি ভয় পেয়েছিলাম। অন্ধকার থেকে ধীরে ধীরে সে বেরিয়ে এলো। এবার তার চোখ নেই, শুধু কালো গর্ত। সে বলল, আমিও ভয় পেয়েছিলাম। আমার গলা শুকিয়ে গেল। আমি আমি আত্মসমর্পণ করব, পুলিশের কাছে যাব, সব বলবো। সে কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে সব মিলিয়ে গেল। পরদিন সকালে আমি সত্যি থানায় গেলাম, সব বললাম। পুরনো কেস, প্রমাণ নেই, তবে আমার স্বীকারোক্তি রেকর্ড হলো। আইনগত প্রক্রিয়া শুরু হলো। কি আশ্চর্য ব্যাপার, সেদিন রাত থেকে সে আর আসেনি। ঘর ঠান্ডা হয় না, ফিসফিসানি শোনা যায় না। ভেবেছিলাম শেষ, কিন্তু 3 মাস পর
এক রাতে অফিস থেকে ফিরছিলাম, আবার সেই রাস্তা। আমি ইচ্ছা করে থামলাম বটগাছটার নিচে, নামলাম। নীরবতা। আমি বললাম, তানহা, আমি কথা রেখেছি। কিছুতেই কিছু হলো না। তারপর হালকা বাতাস বইল, গাছের পাতা কাঁপল। আমি একটু স্বস্তি পেলাম। ঠিক তখনই পেছন থেকে এক কণ্ঠ, ভাই, সময় কত? আমি ঘুরে তাকালাম। একটা ছেলে দাঁড়িয়ে, অচেনা। আমি বললাম, 12টা 12। সে হাসলো। হাসিটা অদ্ভুত চেনা। তার চোখের দিকে তাকাতেই বুকটা ঠান্ডা হয়ে গেল। চোখ দুটো সম্পূর্ণ সাদা। সে ধীরে বলল, 1 বছর হয়ে গেল। আমার হাত থেকে ফোন পড়ে গেল। চারিপাশের কুয়াশা ঘন হতে লাগলো। আমি বুঝলাম, সব আত্মা মুক্তি চায় না। কিছু আত্মা শুধু অপেক্ষা করে, আর কিছু অপরাধ কখনো শেষ হয় না। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। বাহ, অনেক দারুণ একটা ঘটনা। আমরা অনেক সময় ভাবি ভুল করলে সময়ের সাথে সাথে ঠিক হয়ে যায়, কিন্তু কিছু ভুল সময় শুধু চুপচাপ গুনে রাখে। হয়তো তুমি বেঁচে আছো, স্বাভাবিক জীবন কাটাচ্ছ, কিন্তু কোথাও কেউ অপেক্ষা করে আছে ঠিক সেই সময়টার জন্য। রাত 12টা 12 মিনিট। সব রাত একরকম না। তাই গভীর রাতে ফাঁকা রাস্তায় যদি কেউ তোমার নাম ধরে রাখে, পেছনে তাকানোর আগে একবার ভেবে নিও, কারণ সবাই মুক্তি পায় না। আবার কথা হবে অন্য এক রাতে, অন্য এক গল্পে। তো বন্ধুরা, সত্যি দুর্দান্ত একটা ঘটনা শুনলাম। এবং আমরা অনেক সময় ফাঁকা রাস্তা দিয়ে চলাচল করি, বিশেষ করে হাইওয়েতে। গভীর রাতে হাইওয়েতে চলাচলের সময় আমাদের সামনে হয়তো বা অনেক কিছু পড়ে যায়। অনেক সময় সেটা দিয়ে অ্যাক্সিডেন্টও হয়, আবার অনেক সময় আমরা বেঁচেও যাই। কিন্তু আমরা যখন বেঁচে যাই, আমরা কি বুঝতে পারি যে আসলে যে মানুষটা আমার সামনে দাঁড়িয়েছিল বা যে প্রাণীটি আমার সামনে দাঁড়িয়েছিল, সেটি আসলেই মানুষ, নাকি অন্য কিছু, নাকি অন্য জগতের কিছু? সেটা আপনারাই আমাদেরকে কমেন্টে জানাবেন। আমাদের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলেও জানাবেন, না লাগলেও জানাবেন, কারণ আপনাদের মন্তব্য আমাদের অনুপ্রেরণা। আপনারা কমেন্টস করলে আমরা পরবর্তীতে আরো গল্প নিয়ে আপনাদের সামনে আসব। এবং যাবার আগে আপনাদের সবাইকে আরো একবার বলে দিতে চাই, আপনারা যারা আপনার জীবনে ঘটে যাওয়া ভৌতিক এবং রহস্যময় ঘটনাগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে চান, অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেলে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। আমরা আপনার ঘটনা পড়ে শোনাবো। আজকের মতো এই গল্পের সমাপ্ত এখানেই করছি। তো চলুন বন্ধুরা, আমরা চলে যাই পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের আজকের ঘটনায়। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম সাদ ভাই, আমার নাম রাশেদ। ঘটনাটা আমাদের পাশের গ্রামের। আজ থেকে প্রায় 8-9 বছর আগের। কিন্তু এখনো রাত গভীর হলে বাঁশঝাড়ের দিক থেকে যে শব্দ আসে, সেটা শুনলেই আমার বুক ধরফর করে ওঠে। আমাদের এলাকায় এক কবিরাজ ছিল। নাম ছিল কবিরাজ করিমউদ্দিন, কিন্তু সবাই তাকে করিম কবিরাজ বলেই চিনত। বয়স 50-এর মতো, চেহারায় রুক্ষতা, চোখে অদ্ভুত স্থিরতা, গায়ে সবসময় মলিন সাদা পাঞ্জাবি, কাঁধে লাল গামছা, আর হাতে একটা পুরনো লাঠি। দিনের বেলায় তাকে সাধারণ মনে হতো। মানুষের জ্বর, সর্দি, ভূতে ধরা, নজর লাগা এসবের তাবিজ দিত, পানিতে ফুটিয়ে দিত। কেউ কেউ বলতো তার পানি খেলে সত্যি আরাম মেলে। কিন্তু গ্রামের বয়স্করা তার বাড়ির দিকটা এড়িয়ে চলতো, কারণ তার বাড়িটা ছিল গ্রাম থেকে একটু দূরে, একটা শুকনো খালের ধারে। পেছনে ঘন ঝোপঝাড়, আর একপাশে পুরনো শ্মশানের ধ্বংস অবশেষ। দিনে জায়গাটা নিরিবিলি, কিন্তু রাতে ওখানে হালকা লালচে আলো জ্বলে উঠতে দেখেছে অনেকেই। কেউ বলতো আগুন জ্বালায়, কেউ বলতো ধূপের ধোঁয়া। কিন্তু যারা খুব কাছে গিয়ে দেখেছে তারা বলেছে ওটা সাধারণ আগুন না, ওটার রং অন্যরকম, আর ধোঁয়ার গন্ধে একরকম পোড়া মাংসের মতো ভাব থাকে। আমি তখন কলেজে পড়ি। বন্ধুদের সাথে একদিন সাহস করে সন্ধ্যার পর তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম। দেখলাম উঠোনে কয়েকটা মাটির পাত্র সাজানো, তার ভেতরে কালো কিছু, পাশে শুকনো হাড়ের মতো জিনিস।
আমরা দূর থেকে দেখেই ফিরে এসেছিলাম, কারণ ভেতর থেকে তখন এমন একটা শব্দ আসছিল যেন কেউ খুব নিচু গলায় অন্য ভাষায় কিছু পড়ছে। শব্দগুলো আরবি না, ফার্সি না, বাংলা তো নয়, টানা খসখসে গলার ভেতর থেকে বের হওয়ার শব্দ। পরে জানতে পারলাম করিম কবিরাজ নাকি আগে খুব সাধু মানুষ ছিল, কোরআন জানত, দুরূদ পড়ত, কিন্তু হঠাৎ করে একসময় তার মধ্যে বদল আসে। সে নাকি বলতো মানুষের এলিম যথেষ্ট না, আরো শক্তি দরকার, আর সেই শক্তি পেতে হলে অন্য দরজা খুলতে হয়। তারপর থেকেই সে রাত জেগে থাকতো, দিনে কম বের হতো, আর তার বাড়ির পেছনের শ্মশানের দিকে প্রায় যেত। একদিন গ্রামের এক গরিব লোক তার মেয়েকে নিয়ে এলো। মেয়েটা নাকি মাঝরাতে চিৎকার করে ওঠে, কাউকে দেখে, কেউ নাকি তাকে ডাকছে। করিম কবিরাজ তাকে ভেতরে নিয়ে গেল। আমরা বাহিরে দাঁড়িয়েছিলাম। 1 ঘন্টা পর মেয়েটা বের হলো, নিস্তব্ধ, চোখ ফাঁকা। তার মা বলল ভালো হয়ে গেছে, কিন্তু সেই মেয়েটা কয়েকদিন পর থেকে অদ্ভুত আচরণ করতে শুরু করলো। রাতে একা একা হাঁটে, মাটিতে আঙ্গুল দিয়ে বৃত্ত আঁকে, মাঝে মধ্যে আগুনের দিকে তাকিয়ে হাসে। তারপর একদিন সে নিখোঁজ হয়ে গেল, কেউ জানলো না কোথায় গেল। গ্রামের লোকজন ফিসফিস শুরু করলো। কেউ সরাসরি কিছু বলতে সাহস পায় না, কারণ করিম কবিরাজের চোখে এমন একটা দৃষ্টি ছিল যেন সে সব জানে, সব শুনে। আর একদিন বিকালে আমি নিজের চোখে দেখলাম এমন একটা দৃশ্য যা আমাকে আজও তাড়া করে। আমি খালের ধারে গিয়েছিলাম মাছ ধরতে। হঠাৎ শুনলাম ঝোপের ভেতর থেকে ফিসফিসানি। আমি চুপচাপ এগিয়ে গিয়ে পাতার ফাঁক দিয়ে তাকালাম। দেখলাম করিম কবিরাজ একটা লালচে মাটির বৃত্ত এঁকে তার মাঝে বসে আছে। চারিপাশে কালো মোমবাতি জ্বলছে। তার সামনে একটা ছাগলের মাথা, আর সে মাটিতে কপাল ঠেকিয়ে এমন এক ভাষায় কিছু পড়ছে যা মানুষের না। তার কণ্ঠ ভারী হয়ে গেল, যেন অন্য কারোর সাথে মিশে গেছে। মোমবাতির আগুন হঠাৎ লম্বা হয়ে উঠছে, আর তার পেছনের ছায়াটা অস্বাভাবিক বড় হয়ে উঠছে, যেন তার নিজের শরীরের ছায়া না, আরো লম্বা, আরো বিকৃত। আমি ভয়ে নিঃশ্বাস আটকে রেখেছিলাম। ঠিক তখন করিম কবিরাজ হঠাৎ মাথা তুলল, তার চোখ দুটো লালচে জ্বলছে। সে সোজা আমার দিকেই তাকালো, যেন সে জানে আমি আছি। আমার বুক ধক করে উঠল। আমি দৌড়ে পালালাম। সেই রাতেই গ্রামে গুজব ছড়ালো কেউ নাকি দেখেছে শ্মশানের ধ্বংস অবশেষের পাশে আগুনের স্তম্ভ উঠেছে। কেউ বলল কুকুরগুলো একসাথে ঘেউ ঘেউ করে কাঁদছে। কিন্তু আসল ভয় তখনও শুরু হয়নি। কারণ করিম কবিরাজের আসল উদ্দেশ্য ছিল শুধু রোগ সারানো না, সে চাইছিল এমন এক শক্তি যার জন্য তাকে মানুষের এলিম ছাড়িয়ে যেতে হবে। আর সেই শক্তি পাওয়ার জন্য সে যাকে ডাকছিল সে কোনো সাধারণ জিন না, সে এমন কিছু যার নাম উচ্চারণ করতেও সে সাহস করত না। কিন্তু তার ডাকে সাড়া মিলেছিল। আর সেই সাড়ার পর থেকে গ্রামের বাতাসে একটা অদ্ভুত ভার নেমে আসে, যেন অদৃশ্য কোনো চোখ সবসময় তাকিয়ে আছে, আর সেই চোখের ক্ষুধা তখনও মেটেনি। করিম কবিরাজ সেদিন ঝোপের ভেতর থেকে উঠে দাঁড়ানোর পর থেকেই গ্রামটার বাতাস বদলাতে শুরু করলো, যেন কেউ অদৃশ্যভাবে মাটি আর আকাশের মাঝখানে ভারী কিছু ঝুলিয়ে দিয়েছে। মানুষ হাঁটে, কাজ করে, হাঁটে যায়, কিন্তু কথা বলে নিচু স্বরে। কেউ সন্ধ্যার পর একা বের হয় না, আর কুকুরগুলো রাত বাড়লেই একই দিকে তাকিয়ে গর্জন করে। করিম কবিরাজ দিনে স্বাভাবিক থাকার অভিনয় করত, কাউকে দেখলে মৃদু হাসত, বলে দিত সব আল্লাহর রহমত, কিন্তু তার চোখের ভেতরকার লালচে দাগ বাড়তে থাকে। একদিন দুপুরে সে হেঁটে এসে এক বৃদ্ধকে বলল, তোমার ঘরের উত্তর দিকের দেয়ালে ফাটল আছে, সেটা বন্ধ করো। বৃদ্ধ অবাক হয়ে গেল, কারণ সত্যিই তার ঘরের ওই দেওয়ালে ফাটল ছিল। কেউ জানতো না। এই খবর ছড়িয়ে পড়তেই মানুষ আবার তার কাছে যেতে শুরু করলো, কারণ ভয় আর কৌতূহল একসাথে মানুষকে টানে। কিন্তু সেই সময় অদ্ভুত কিছু ঘটনা ঘটতে লাগলো। যে মেয়েটা নিখোঁজ হয়েছিল তার মায়ের দাবি সে নাকি মাঝরাতে স্বপ্ন দেখেছে তার মেয়ে শ্মশানের পাশে দাঁড়িয়ে মুখে কালো ছাই মাখা, আর বলছে, মা, আমাকে ফিরিয়ে নিতে এসো না, এখানে আলো নেই, শুধু আগুন। এই কথা বলার পর থেকেই ওই মহিলার শরীর খারাপ হতে শুরু করে। করিম কবিরাজ নিজে গিয়ে তাকে পানি ফুটিয়ে দেয়। মহিলা কয়েকদিনের জন্য শান্ত হয়, কিন্তু তার চোখের নিচের কালো দাগ আর যায় না। আমি আর কয়েকজন বন্ধু মিলে ঠিক করলাম বিষয়টা খতিয়ে দেখব।
এক রাতে দূর থেকে করিম কবিরাজের বাড়ির দিকে তাকিয়েছিলাম। দেখলাম উঠোনে কালো কাপড় টাঙানো, মাটিতে আবার বৃত্ত আঁকা। এবার বৃত্তের মাঝখানে একটা পাথরের মতো কিছু রাখা, যেটা দূর থেকেও চকচক করছে। হঠাৎ সে হাত তুলে কিছু উচ্চারণ করলো। মোমবাতির আগুন হঠাৎ একসাথে নিভে গেল, কিন্তু অন্ধকার হয়নি, বরং পুরো উঠোনে হালকা লালচে আলো ছড়িয়ে পড়ল, যেন মাটির নিচ থেকে আলো উঠছে। আমরা নিঃশব্দে তাকিয়েছিলাম। ঠিক তখনই সেই আলো থেকে একটা লম্বা ছায়া বেরিয়ে এলো, মানুষের চেয়ে লম্বা, কিন্তু পুরোপুরি মানুষ না। তার মাথা সামান্য বাঁকা, হাত অস্বাভাবিক দীর্ঘ। সে করিম কবিরাজের সামনে দাঁড়ালো, আর করিম কবিরাজ মাটিতে কপাল ঠেকিয়ে পড়ে গেল। তার গলায় এমন স্বর যেন সে ভিক্ষা করছে, যেন সে কারো সাথে চুক্তি করছে। আমি স্পষ্ট শুনলাম সে বলছে, আমি দিয়েছি, আমি দেব, আমাকেও শক্তি দাও, আমাকে দাও নিয়ন্ত্রণ। ছায়াটা যেন তার উপর ঝুঁকে পড়ল। তারপর করিম কবিরাজ হঠাৎ চিৎকার করে উঠল, কিন্তু সেটা ব্যথার চিৎকার না, বরং এক ধরনের উন্মাদ আনন্দের চিৎকার। আমার পাশের বন্ধু ভয়ে কাঁপতে লাগলো, বলল, চল পালাই। কিন্তু আমি স্থির হয়েছিলাম, কারণ ছায়াটা ধীরে ধীরে করিম কবিরাজের শরীরের সাথে মিশে যাচ্ছিল। মোমবাতিগুলো আবার জ্বলে উঠল, কিন্তু এবার আগুনের রং কালচে। আমরা দৌড়ে পালালাম। পরের দিন সকালেই খবর এলো, পাশের গ্রামের এক গরু নাকি হঠাৎ মারা গেছে। গরুর শরীরের চারিপাশে অদ্ভুত বৃত্ত আঁকা ছিল। কেউ কাছে যায়নি। দুদিন পর আরেক বাড়িতে ছোট্ট বাচ্চা অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার কিছু বুঝতে পারল না। করিম কবিরাজ নিজে গিয়ে দোয়া পড়ল, বাচ্চা শান্ত হয়ে গেল। মানুষ বলল, দেখো কি শক্তি। কিন্তু আমি জানতাম সেই শক্তির বিনিময়ে কিছু দেওয়া হয়েছে। আরো অদ্ভুত ব্যাপার হলো, করিম কবিরাজের বাড়ির পেছনের শ্মশানের ধ্বংসাবশেষে রাতের বেলায় আগুনের রেখা দেখা যেতে লাগলো। কেউ সাহস করে কাছে যায় না। একদিন দুপুরে আমি খালের পাশে বসেছিলাম, হঠাৎ শুনলাম খুব নিচু স্বরে ফিসফিসানি। আমি চারিপাশে তাকালাম, কিন্তু কেউ নেই। কিন্তু শব্দটা স্পষ্ট ছিল, বলছে, চুক্তি সম্পূর্ণ নয়, আরো চাই। আমি দৌড়ে বাড়ি ফিরে এলাম। সেই রাতেই গ্রামের এক বৃদ্ধ বললেন, তিনি দেখেছেন করিম কবিরাজ শ্মশানের মাটিতে হাত ঢুকিয়ে কিছু বের করছে। মাটি লাল হয়ে গেছে। লোকজন ভয়ে কাঁপতে লাগলো, কিন্তু সরাসরি কেউ কিছু বলার সাহস পেল না, কারণ তার কাছে গেলে সে এমন দৃষ্টিতে তাকায় যেন মানুষের ভেতরকার সব গোপন কথা সে জানে। এক রাতে হঠাৎ গ্রামের মসজিদের সামনে কালো ধোঁয়া জ্বলে উঠল। ইমাম সাহেব বললেন, কেউ নাকি পেছনে দাঁড়িয়ে তার কানে ফিস করছিল। নামাজে মন বসছিল না। সেই রাতেই আবার করিম কবিরাজের উঠোনে লাল আলো, এইবার আগের চেয়ে উজ্জ্বল, যেন সে আর পুরোপুরি একা নেই, যেন তার ভেতরে অন্য কিছু বাসা বেঁধেছে, আর সে অন্য কিছুর ক্ষুধা এখনো বাড়ছে। আর গ্রামের উপর তার ছায়া ধীরে ধীরে নেমে আসছে। কিন্তু তখনও কেউ জানতো না এই শক্তি পাওয়ার শেষ ধাপটা কত ভয়ঙ্কর হতে চলেছে। এরপর থেকে করিম কবিরাজকে আর আগের মতো লাগতো না। সে যেন হাঁটে একরকম, কিন্তু তার ছায়া হাঁটে আর একরকম। বিকেলের রোদে যখন মানুষ মাঠ থেকে ফিরত, তখন অনেকেই দেখেছে তার ছায়া শরীরের সাথে ঠিকঠাক মিলছে না। হাতে একটু লম্বা, মাথায় একটু কাত, কিন্তু কেউ মুখ খোলেনি, কারণ যার কাছে রোগ সারাতে যায় তার বিরুদ্ধেই কথা বলা কঠিন। এই সময় থেকেই গ্রামের ছোট ছোট বাচ্চারা রাতের বেলা কাঁদতে শুরু করলো। মায়েরা বলতো স্বপ্ন দেখেছে, কিন্তু বাচ্চারা বলতো জানালার বাহিরে কালো কুকুর দাঁড়িয়ে থাকে, কেউ ডাকে। কেউ কেউ বলেছে সেই কালো অবয়বের পেছনে আগুনের রেখা থাকে। আমি বিষয়টা নিয়ে আরো খোঁজ নিতে শুরু করলাম। এক রাতে দূর থেকে আবার দেখলাম করিম কবিরাজ শ্মশানের ধ্বংস অবশেষের কাছে গেছে। তার হাতে একটা কাপড়ে মোড়ানো কিছু। আমি ছোপের আড়ালে লুকিয়েছিলাম। সে মাটিতে বসে পড়ে কাপড় খুলল। ভেতর থেকে বের হলো মানুষের খুলি। আমি ঠান্ডা হয়ে গেলাম। সে খুলিটা মাটির বৃত্তের মাঝখানে রেখে চারিপাশে কালো কুড়ো ছড়ালো। তারপর সেই অদ্ভুত ভাষায় পড়তে শুরু করলো। শব্দগুলো আরো ভারী, আরো গভীর। মাটির নিচ থেকে যেন প্রতিধ্বনি উঠছে। হঠাৎ খুলিটার চোখের গর্তে লালচে আলো চলে উঠল। আমার বুক কেঁপে উঠল। ঠিক তখন তার পেছনে আবার সেই লম্বা ছায়া গড়ে উঠল, কিন্তু এবার ছায়াটা স্পষ্ট। তার মাথায় সিংহের মতো দুটি বাঁকানো রেখা, চোখে জ্বলন্ত আগুন, আর তার মুখ থেকে ধোঁয়া বের হচ্ছে। সে করিম কবিরাজের কাঁধে হাত রাখলো। করিম কাঁপতে কাঁপতে বলল, আমি এনেছি, আমি দিয়েছি, আমাকে দাও, নিয়ন্ত্রণ দাও, মানুষের মন দাও।
তাদের ভয় ছায়াটা যেন মাটির ভেতর থেকে শক্তি টেনে নিয়ে তার শরীরে ঢুকিয়ে দিল। আমি স্পষ্ট দেখলাম করিম কবিরাজের শরীর একবার কেঁপে উঠল। তারপর সে দাঁড়ালো, তার চোখ পুরো লাল, ঠোঁটের কোনো অদ্ভুত হাসি। সে ধীরে ধীরে বলল, এখন তারা আমার কথা শুনবে। পরদিন থেকেই অদ্ভুত ঘটনা বাড়তে লাগলো। যে বাচ্চা অসুস্থ ছিল সে সুস্থ হলো ঠিকই, কিন্তু তার স্বভাব বদলে গেল। সে মাটিতে বৃত্ত আঁকে, মাঝে মাঝে আগুনের দিকে তাকিয়ে ফিস ফিস করে। এক বৃদ্ধ বললেন, তিনি তিনি দেখেছেন করিম কবিরাজ নাকি এক লোকের ঘরে গিয়ে তার কানের কাছে কিছু ফু দিয়ে বলেছে। তারপর থেকে লোকটা তার কথার বাহিরে যায় না, যেন সম্মোহিত। গ্রামে ভয়ের সাথে সাথে এক অদ্ভুত নির্ভরশীলতা তৈরি হলো। মানুষ ভয় পায়, কিন্তু তার কাছেই যায়, কারণ সে রোগ সারায়, ভূত তাড়ায়। আমি একদিন সাহস করে তার বাড়ির সামনে দাঁড়ালাম। সে বারান্দায় বসেছিল, আমাকে দেখে হালকা হাসলো, বলল, রাশেদ, রাতে কম বের হবে। সবাই সবকিছু দেখতে পারে না। তার কণ্ঠে এমন ভর ছিল যে আমার বুকের ভেতর কেঁপে উঠল। আমি বুঝলাম সে জানে আমি তাকে দেখেছি। সেই রাতেই আবার লাল আলো, এবার আগের চেয়ে উঁচুতে উঠল, যেন আগুনের স্তম্ভ। আর সেই আলোয় আমি দেখলাম করিম কবিরাজ একা না, তার চারিপাশে কয়েকটা ছোট ছায়া, যেন বাচ্চাদের অবয়ব। তারা মাথা নিচু করে দাঁড়িয়ে, আর সেই বড় ছায়াটা তাদের উপর ঝুঁকে আছে। আমার কানে যেন ফিসফিস করে ভেসে এলো, আরো চাই, আরো প্রাণ চাই, যুক্তি সম্পন্ন নয়। আমার বুক ঠান্ডা হয়ে গেল। আমি বুঝলাম সে শুধু শক্তি চায় না, সে বিনিময় দিচ্ছে। আর সেই বিনিময় হয়তো মানুষের অজান্তেই হচ্ছে। পরদিন গ্রামের এক কিশোর হঠাৎ নিখোঁজ হলো। তার মা বলল, রাতে সে দরজা খুলে বাহিরে গিয়েছিল, কেউ তাকে ডাকছিল, আর তারপর আর ফেরেনি। গ্রামে আতঙ্ক ছড়ালো, কিন্তু কেউ সরাসরি করিম কবিরাজের দিকে আঙ্গুল তুলল না, কারণ তার বাড়ির সামনে গেলে কেমন অদ্ভুত ভারী অনুভূত হয়, শ্বাস নিতে কষ্ট হয়। আমি সিদ্ধান্ত নিলাম আর চুপ থাকবো না, কারণ এখন এটা শুধু গুজব না, এটা একটা অন্ধকার শক্তির বিস্তার। আর সেই শক্তি থামানো না গেলে পুরো গ্রাম তার ছায়ার নিচে চলে যাবে। কিন্তু তখনও আমি জানতাম না এই অন্ধকারের শেষ ধাপটা কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে। কারণ করিম কবিরাজ এখন আর শুধু মানুষ না, সে হয়ে উঠেছে এক চুক্তির বাহক। আর সেই চুক্তির শেষ শর্ত এখনো পূরণ হয়নি। সেই কিশোর নিখোঁজ হবার পর গ্রামটা যেন অদৃশ্য আতঙ্কে ঢেকে গেল। মানুষ প্রকাশ্যে কিছু বলছে না, কিন্তু সবাই বুঝছে কিছু একটা অস্বাভাবিক হতে চলেছে। রাতে কেউ দরজা পুরো খোলা রাখে না, বাচ্চাদের পাশে মা বাবা ঘুমোয়, কুকুরগুলো অকারণে চিৎকার করে, আর খালের ধারের বাতাসে এখন সব সময় পোড়া ধূপ আর কাঁচা রক্তের মতো গন্ধ ভেসে আসে। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম সত্যটা প্রমাণ করব, কারণ শুধু সন্দেহ নিয়ে বাঁচা যায় না। এক রাতে আমি একাই শ্মশানের দিকটায় গেলাম। চাঁদহীন রাত, মেঘের আড়ালে আকাশ, চারিপাশে এমন অন্ধকার যেন হাত বাড়ালেও নিজের আঙ্গুল দেখা যায় না। কিন্তু শ্মশানের ধ্বংসাবশেষের দিক থেকে লালচে আলো উঠছে। আমি নিঃশব্দে ঝোপের আড়ালে দাঁড়ালাম। দেখলাম করিম কবিরাজ আজ একা না, তার সামনে মাটিতে আঁকা বিশাল বৃত্ত, বৃত্তের চারিদিকে কালো মোমবাতি, মাঝখানে সেই পাথরের মতো বস্তু, আর তার পাশে কিছু সাদা কাপড়ে মোড়ানো ছোট ছোট জিনিস। আমার বুক কেঁপে উঠল। আমি ভয়ে কাঁপছিলাম, কিন্তু চোখ সরাতে পারছিলাম না। করিম কবিরাজ দুহাত আকাশের দিকে তুলে সে অদ্ভুত ভাষায় পড়তে লাগলো। শব্দগুলো যেন বাতাস কেটে যাচ্ছিল, মাটির নিচ থেকে কম্পন উঠছিল। হঠাৎ সেই লম্বা ছায়া আবার তৈরি হলো, কিন্তু এবার আগের চেয়েও আরো বড়। তার মাথার উপর বাঁকানো শিং স্পষ্ট, চোখে আগুন, আর তার পেছনে ধোয়ার মতো ডানা ছড়িয়ে আছে। সে গর্জে উঠল এমন এক শব্দে যা মানুষের কানে সহ্য করার মতো না। আমি কানে হাত দিলাম, দেখলাম বৃত্তের মাঝখানে সাদা কাপড়গুলো নড়ছে। একটা কাপড় খুলে গেল, ভেতর থেকে বের হলো মানুষের হাতের মতো কিছু ছোট শুকনো। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। ঠিক তখন ছায়াটা করিম কবিরাজের খুব কাছে ঝুঁকে এলো, আর তার কণ্ঠে একসাথে দুইটা স্বর মিশে গেল, একটা মানুষের, একটা অমানসিক। সে বলল, শেষ দান, তারপর পূর্ণ শক্তি। করিম কবিরাজ কাপা গলায় বলল, আমি দিয়েছি, আমি আরো দেব, আমাকে দাও, মানুষের মন দাও, তাদের ভয় নিয়ন্ত্রণের ক্ষমতা। ছায়াটা তার কপালে
স্পর্শ করতেই করিম কবিরাজ মাটিতে পড়ে গেল। তার শরীর কাঁপছে। মোমবাতির আগুন একসাথে লম্বা হয়ে উঠল। হঠাৎ বাতাসে একটা তীব্র গন্ধ ছড়িয়ে পড়ল। আমি বুঝলাম কিছু একটা ভয়ঙ্কর ঘটেছে। আমি পেছোতে গিয়ে একটা শুকনো ডাল ভেঙে ফেললাম। শব্দটা হালকা হলেও করিম কবিরাজ হঠাৎ মাথা তুলে সোজা আমার দিকে তাকালো। তার চোখে আগুন জ্বলছে। তার ঠোঁটে ধীরে ধীরে হাসি ফুটল। সে বলল, দেখেছো তো রাশেদ, সবাই দেখতে পায় না, কিন্তু তুমি পেয়েছো। তার কণ্ঠে আর মানুষের স্বাভাবিক স্বর নেই, গলা ভারী, ধাতব। আমি পেছাতে গিয়ে পড়ে গেলাম। তখনই সেই বিশাল ছায়াটা এক মুহূর্তের জন্য আমার দিকে ঘুরল। তার চোখের আগুন যেন সরাসরি বুকের ভেতর ঢুকে গেল। আমি চিৎকার করতে পারছি না, শরীর অবশ। করিম কবিরাজ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার শরীরের চারপাশে কালো ধোঁয়া পাক খাচ্ছে। সে বলল, চুক্তি প্রায় সম্পূর্ণ, আর একটাই বাকি। আমি বুঝলাম সেই একটাই কি হতে পারে। হয়তো আরো এক প্রাণ, হয়তো এমন কারো যে সে নিজেও বুঝতে পারবে না যে সে উৎসর্গ হতে যাচ্ছে। আমি প্রাণপণে উঠে দৌড় দিলাম। পেছনে গর্জন, হাওয়ার ঝাপটা, কিন্তু আমি থামিনি। গ্রামের আলো এসে পড়ে শ্বাস নিতে নিতে বুঝলাম সময় ফুরিয়ে আসছে। করিম কবিরাজ এখন শুধু শক্তি চাইছে না, সে পুরো গ্রামকে তার ভয়ের নিচে বাঁধতে চাইছে। আর সেই শেষ ধাপটা পূর্ণ হলে হয়তো আর কেউ তাকে থামাতে পারবে না। কিন্তু তখন আমি জানতাম না সেই শেষ দানটা কাকে লক্ষ্য করে ঠিক করা হয়েছে। কারণ সেই রাতেই গ্রামের ভেতর থেকে হঠাৎ আর একটা চিৎকার ভেসে এলো। সেই রাতের চিৎকারটা ছিল এমন যেন বুক ফেটে বেরিয়ে আসা আতঙ্কের শব্দ। পুরো গ্রাম একসাথে কেঁপে উঠল। মানুষ দরজা খুলে বের হলো, কারো হাতে লণ্ঠন, কারো হাতে টর্চ। চিৎকারটা এসেছিল নিখোঁজ হওয়া সেই কিশোরের বাড়ির দিক থেকে। আমরা দৌড়ে সেখানে গেলাম। দেখলাম কিশোরের মা উঠোনে পড়ে আছে, চোখ উল্টানো, মুখে একটাই কথা, ও এসেছে, ও তাকে নিয়ে যাবে। ঘরের ভেতরে ঢুকে দেখি কিশোরের ছোট ভাই বিছানায় কাঁপছে। তার বুকের উপর কালো দাগ, যেন পোড়া ছাপ। আমি বুঝে গেলাম সময় আর নেই। এই শেষ দান কোনো প্রাণীর না, কোনো পশুর না, এটা মানুষের। আর সেটা শিশুদের দিকে বাড়ছে। আমি সাহস করে সবার সামনে বললাম, এটা করিম কবিরাজের কাজ। আর চুপ থাকলে পুরো গ্রাম শেষ হয়ে যাবে। কেউ প্রথমে বিশ্বাস করল না, কিন্তু এক বৃদ্ধ বললেন, আমি নিজ চোখে দেখেছি, ও শ্মশানে যায়। তারপর আর দেরি হলো না। 10-12 জন মিলে আমরা লাঠি টর্চ নিয়ে করিম কবিরাজের বাড়ির দিকে রওনা দিলাম। পথে হাওয়া ঠান্ডা হয়ে গেল, যেন অদৃশ্য কিছু আমাদের দেখে হাসছে। তার বাড়ির কাছে যেতেই দেখি লাল আলো আকাশে উঠছে, এইবার আগের চেয়ে উঁচু। শ্মশানের দিকে তাকাতেই বুক কেঁপে উঠল। বড় সেই বৃত্তটা আগের চেয়ে বিশাল। মাঝখানে দাঁড়িয়ে করিম কবিরাজ, তার সামনে এক অচেতন শিশুকে শুইয়ে রাখা। মাটিতে কালো চিহ্ন, চারিপাশে মোমবাতি, আর সেই বিশাল ছায়া। আর সেই বিশাল ছায়া এবার পুরো রূপ নিয়ে দাঁড়িয়ে, শিং, ডানা, আগুনের চোখ। মাটির উপর তার ছায়া, মাটির উপর তার ছায়া না, বরং ছায়া থেকেই তার শরীর তৈরি। সে গর্জন করছে, আর করিম কবিরাজ দুহাত তুলে বলছে, এই শেষ দান, এরপর আমার শক্তি পূর্ণ হবে, এরপর আমার শক্তি পূর্ণ হবে। আমি এগিয়ে চিৎকার করে বললাম, থামো। সেই মুহূর্তে বাতাস যেন ছিঁড়ে গেল। ছায়াটা আমার দিকে ঘুরে তাকালো। গ্রামের মানুষ এক মুহূর্তের জন্য পেছাতে চাইল, কিন্তু এবার আর পেছানোর সুযোগ নেই। বৃদ্ধ ইমাম সাহেব এগিয়ে এলেন, উচ্চস্বরে আয়াত পড়তে শুরু করলেন। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু থামেনি। আমরা একসাথে দুরূদ পড়তে লাগলাম। শব্দে বাতাস বদলাতে শুরু করলো। মোমবাতির আগুন কাঁপলো, ছায়াটা গর্জে উঠল। করিম কবিরাজ চিৎকার করে বলল, তোমরা বুঝতে পারছো না, আমি এই গ্রামের নিয়ন্ত্রণ আনব। আমি তাদের ভয় নিয়ন্ত্রণ করব। আমি শক্তিশালী হব। তার চোখে পাগলামি, কিন্তু ইমাম সাহেব আরো জোরে পড়তে লাগলেন। আমি দেখলাম শিশুটার বুকের উপরে কালো দাগ কাঁপছে। ছায়াটা হঠাৎ করিম কবিরাজের দিকে খুলল। তার কণ্ঠে বজ্রের মতো শব্দ, চুক্তি ভঙ্গ, দান ব্যাহত, রক্ত অসম্পন্ন। করিম কবিরাজ ভয়ে কেঁপে উঠল। সে বলল, আমি দিয়েছি, আমি আরো দেব, আমাকে ছাড়ো না। ছায়াটা এবার তার গলায় হাত দিল, কিন্তু সেই হাত ধোয়ার মতো। তবু করিম কবিরাজের শরীর মাটি থেকে উঠে গেল। তার চোখে আতঙ্ক। সে চিৎকার করে উঠল, আমাকে বাঁচাও, আমি তোমাদের উপকার করেছি, আমি শক্তি এনেছি। কিন্তু ছায়াটা গর্জে বলল,
শক্তি বিনিময় চায় পূর্ণতা, আর তোমার লোভ অসম্পন্ন। তারপর আমরা এমন দৃশ্য দেখলাম যা জীবনেও ভুলবো না। ছায়াটা ধীরে ধীরে করিম কবিরাজের শরীরের ভেতরে ঢুকে পড়ল। তার চিৎকার থেমে গেল, মোমবাতিগুলো একসাথে নিভে গেল, লাল আভা নিভে অন্ধকার নেমে এলো। কয়েক সেকেন্ড পর মাটিতে ধপ করে কিছু পড়ার শব্দ। টর্চের আলো ফেলতেই দেখি করিম কবিরাজ মাটিতে পড়ে আছে, চোখ ফাঁকা, শরীর নিস্তেজ, মুখে জমাট বাঁধা কালো ছাই। তার চারিপাশের বৃত্ত ভেঙে গেছে। শিশুটি ধীরে ধীরে শ্বাস নিতে শুরু করলো। কালো দাগ মিলিয়ে যাচ্ছে। গ্রামের লোকজন হতবাক। ইমাম সাহেব পড়া থামালেন না যতক্ষণ না পুরো এলাকা নিস্তব্ধ হলো। তারপর আমরা করিম কবিরাজের দেহের কাছে গেলাম। সে আর নেই, তার চোখ খোলা, কিন্তু তাতে আর আগুন নেই, শুধু ফাঁকা শূন্যতা। পরদিন ভোরে তাকে দাফন করা হলো। কেউ কাঁদেনি, কেউ শোক করেনি, কারণ সবাই জানতো সে নিজের লোভের আগুনে নিজেই পড়েছে। তার বাড়ির পেছনের শ্মশান পরে পরিষ্কার করা হয়, বৃত্তের দাগ মুছে ফেলা হয়, কিন্তু মাটির রং পুরোপুরি আগের মতো হয়নি। আজও খালের ধারে গেলে একটা পুরা গন্ধ টের পাওয়া যায়, কিন্তু আর লাল আলো ওঠে না। বাচ্চারা জানালায় কালো কাকু দেখে না। গ্রাম ধীরে ধীরে স্বাভাবিক হয়। তবে একটা শিক্ষা সবার মনে গেঁথে যায়। অন্যায় শক্তির লোভ মানুষকে মানুষ রাখে না। চুক্তি যতই গোপন হোক, তার মূল্য একদিন দিতে হয়। আর যে আগুন দিয়ে অন্যকে ভয় দেখায়, সে আগুন একদিন নিজের ঘরেই জ্বলে ওঠে। এই ছিল ঘটনা। সুপ্রিয় শ্রোতা, এই ছিল আমাদের আজকে সেই ভয়ঙ্কর কাহিনী। একজন কবিরাজের লোভ, অন্ধশক্তির চুক্তি, আর শেষ পর্যন্ত নিজের আগুনেই পুড়ে যাওয়ার গল্প। শক্তি যদি সঠিক পথে না ব্যবহার হয়, তাহলে তা আশীর্বাদ নয়, অভিশাপ হয়ে ফিরে আসে। আজকের ঘটনাটা আমাদের সেই শিক্ষা দিয়েই শেষ হলো। আপনি কি ভাবছেন, করিম কবিরাজ কি শুরু থেকেই অন্ধকারের দিকে ঝুঁকেছিল, নাকি শক্তির লোভ তাকে ধীরে ধীরে গ্রাস করেছিল? আপনার মতামত অবশ্যই জানাবেন। আর যদি আপনার জীবনে এমন কোনো ভৌতিক রহস্যময় বা ব্যাখ্যা ব্যতীত ঘটনা ঘটে থাকে যা আজও আপনাকে তাড়া করে, তাহলে দেরি না করে আমাদেরকে লিখে পাঠান। আপনার নাম পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। আপনার অভিজ্ঞতা পাঠানোর ঠিকানা horrorstoryfm22@gmail.com। হয়তো পরের রাতের গল্পটা হবে আপনারই পাঠানো সত্য ঘটনা। এখন বিদায় নিচ্ছি। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে সাদ। বিজ্ঞান এবং বিজ্ঞানের বাহিরে এমন অনেক ঘটনা ঘটে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের জানা থাকে না। ঠিক সেরকম ঘটনাগুলো নিয়েই আমরা আমাদের এপিসোড সাজিয়েছি। আজও তার ব্যতিক্রম হয়নি। আজও দুর্দান্ত এবং লং একটা স্টোরি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা সরাসরি ঘটনায় যাব। তার আগে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো আমাদের কাছে পাঠাতে চান, অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া মেইলে আপনার ঘটনা আপনি আমাদেরকে পাঠাতে পারেন। এমনও হতে পারে পরবর্তী এপিসোডে আমরা আপনার ঘটনা দিয়েই শুরু করছি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের আজকের ঘটনার মূল পর্বে। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আমি যে ঘটনাটা বলছি এটা আমার নিজের দেখা না, আমার এলাকার এক চাচার মুখে শোনা। চাচা যেভাবে বলেছিল ঠিক সেই ঢং আর সেই ভাষাতেই আমি পড়ছি। ঘটনা পাঠানো ভাইটাও নিজের নাম পরিচয় প্রকাশ করতে চায়নি, তাই ছদ্মনাম দিলাম সাইফুল। সাইফুল লিখেছে, ভাই, আমি এই ঘটনাটা শুনেছি আমাদের পাশের গ্রামে থাকা এক মামার কাছ থেকে, আর মামা আবার শুনেছে তার নিজের চোখে দেখা একজনের মুখ থেকে। আমি জানি না কতটা সত্যি, কিন্তু যে লোক বলেছে সে এমন মিথ্যা বানোয়াট গল্প বলার মানুষ না। আর আপনি যেভাবে পড়েন আমি সেভাবেই পড়লে মানুষ কাঁপবে। চাচা শুরু করেছিল খুব স্বাভাবিকভাবে, শোনো বাবা, গ্রামে কাদামাটি যেমন সত্যি, তেমনি কিছু কথা আছে যা কানে ঢুকলে মাথা ভারী হয়ে যায়। ব্ল্যাক ম্যাজিক বললে মানুষ হাসে, কিন্তু যেদিন নিজের ঘরে গন্ধ পায় সেদিন আর হাসি থাকে না। ঘটনা একটা গ্রামের, জামালপুরের দিক না, তবে টাইপটা একই, ধান ক্ষেত, বাঁশঝাড়, খাল আর একটি রাস্তা। গ্রামের নাম বলছি না, কারণ চাচা বলেছিল নাম বললে কারো ঘর ভাঙতে পারে। ওই গ্রামে ছিল একটা ছোট্ট বাজার, বাজারের পাশে একটা পুরনো গুদাম ঘর।
গুদাম ঘরের দেওয়ালে শ্যাওলা আর ফাটল, ভেতরে দিনের বেলাতেও অন্ধকার। বাজার থেকে একটু ভেতরে গেলে একটার পর একটা মাটির বাড়ি, উঠোনে নারকেল, সুপারি, আর সন্ধ্যার পর বাতাসে খড়ের গন্ধ। ওই গ্রামের কুদ্দুস মিয়া নামে একজন ছিল, বয়স 50-এর কাছাকাছি, ভদ্রলোক, চাষবাস করে, দুটো গরু, ছোট্ট একটা দোকানও ছিল। তার স্ত্রী রাবেয়া খুব শান্ত, আর একটা ছেলে নাইম, ক্লাস 6-এ পড়ে। চাচা বলল, এই নাইমই ছিল আসল কেন্দ্র, বুঝলি? বাচ্চা মানে পবিত্র, আর পবিত্র জিনিসেই কালো লোকের নজর পড়ে। কুদ্দুস মিয়ার সাথে একই পাড়ায় থাকতো আরেকজন, শফিক। এই লোকটার মুখে সব সময় হাসি, কিন্তু চোখে কেমন একটা হিসাব। শফিকের জমি নিয়ে কুদ্দুসের সাথে পুরনো ঝামেলা ছিল, সীমানা নিয়ে কথা কাটাকাটি, কয়েকবার সালিশও হয়েছে। বাহিরে বাহিরে সবাই স্বাভাবিক, কিন্তু ভেতরে ভেতরে আগুন। চাচা বলল, গ্রামে শত্রুতা থাকলে সব সময় লাঠি ওঠে না, কখনো কখনো মাটির নিচ দিয়ে বিষ যায়। এক শুক্রবার জুমার নামাজের পর কুদ্দুস বাড়ি ফিরে দেখে উঠোনে এক অদ্ভুত জিনিস, একটা ছোট্ট পুটলি, লাল কাপড়ে মোড়া। পুটলির গায়ে সুতো পেঁচানো, আর পুটলির পাশে মাটিতে ছাই ছড়ানো। ছায়ের মধ্যে যেন কারো আঙ্গুলের আঁচড়। কুদ্দুস ভাবল কেউ মজা করছে। সে পুটলি তুলে নিতে গেল, ঠিক তখনই তার বউ রাবেয়া চিৎকার করে উঠল, ধরবেন না, কে জানে কি। কুদ্দুস বিরক্ত হয়ে বলল, ছাই টসাই, গ্রামের পোলাপান। কিন্তু চাচা বলল, ওটা পোলাপানের কাজ ছিল না, ওই পুটলির গন্ধ ছিল কাঁচা রক্ত আর পুরনো ধোঁয়ায় মিশ্র গন্ধ। কুদ্দুস শেষমেশ পুটলি না তুলে লাঠি দিয়ে ঠেলে উঠোনের বাহিরে ফেলল। রাতে সে খেয়ে দিয়ে শুয়ে পড়ল, কিন্তু মাঝরাতে নাইম হঠাৎ ঘুম থেকে উঠে বসে গেল। তার গলা শুকনো, চোখ ফাঁকা। সে ফিসফিস করে বলল, বাবা, আমার মাথার ভেতর শব্দ। কুদ্দুস ঘুম ঘুম চোখে বলল, কি শব্দ? নাইম বলল, কেউ ডাকে, কিন্তু নাম বলে না, শুধু বলে আয়। রাবেয়া বাচ্চাকে বুকে টেনে নিল, মাথায় হাত বুলালো। নাইম ঘামছিল, অথচ রাত ঠান্ডা। চাচা বলল, ওই রাত থেকেই ঘরের বাতাস বদলাতে শুরু করে। পরদিন সকালে নাইম স্কুলে গেল, কিন্তু দুপুরেই ফিরল। শিক্ষক নাকি বলেছে ছেলেটা ক্লাসে বসে বসে ঘুমিয়ে পড়েছে, চোখ লাল, খাতা খুলে রাখে, কিন্তু লিখতে পারে না। কুদ্দুস ছেলের কপালে হাত দিয়ে দেখে জ্বর নেই, কিন্তু শরীর ঠান্ডা। নাইম শুধু বলে, বাবা, ঘুমের মধ্যে কেউ আমার পা টানে। গ্রামের ডাক্তার দেখালো, ডাক্তার বলল, দুশ্চিন্তা কমান, বাচ্চা ভয় পেয়েছে। রাবেয়া বলল, ভয় পাবে কেন, আমাদের ঘরে তো কিছুই নেই। কুদ্দুসও বলল, হ্যাঁ, কিছুই হয়নি, কিন্তু চাচা বলেছিল যখন মানুষ বলে কিছু হয়নি, তখন আসলে শুরু হয়। সন্ধ্যায় মাগরিবের পর রাবেয়া রান্নাঘরে গেছিল। চুলার পাশে একটা মাছ কাটার বটি রাখা ছিল। সে দেখে বটির পাশে মাটিতে আবার ছাই, কিন্তু এবার ছায়ের মধ্যে ছোট ছোট কালচে দানা, যেন পোড়া বীজ। রাবেয়ার বুক ধক করে উঠল। সে দৌড়ে কুদ্দুসকে ডেকে আনলো। কুদ্দুস এসে দেখল ছাইটা যেন গোল করে রাখা, মাঝখানে এক ফোঁটা কালচে তরল শুকিয়ে আছে। কুদ্দুস রেগে গিয়ে বলল, এসব কে করে? তখন পাশের বাড়ির এক বুড়ি, কাজল দাদি, ধীরে ধীরে এসে বলল, ছাইটা উঠায় ফেলিস না কুদ্দুস, আগে দেখ কে দিছে। কুদ্দুস বলল, দাদি, ভয় দেখাবেন না। কাজল দাদি খুব নিচু গলায় বলল, ভয় আমি দেখাই না, ভয় আসে কাজের মধ্যে। তোর উঠোনে লাল পুটলি ছিল না? কুদ্দুস থমকে গেল। ছিল, ফেলে দিয়েছি। দাদি বলল, ওটাই প্রথম কাটা, এখন দেখ ছাই গোল করে রেখেছে, মানে ঘর ঘেরা শুরু করেছে। রাবেয়া কাপা গলায় বলল, কারা? দাদি এক মুহূর্ত চুপ করে বলল, যার সাথে তো যাতায়াত রাতের বেলা বেশি, তাদের দিকেই নজর দে। কুদ্দুসের মাথায় শফিকের নামটা এসে গেল, কিন্তু সে মুখে বলল না। ওই রাতেই নাইম আবার অদ্ভুত আচরণ করল। ঘুমের মধ্যে সে হঠাৎ উঠে উঠোনে চলে যেতে চাইল। কুদ্দুস ধরতে গেলে নাইমের শরীর শক্ত হয়ে গেল। বাচ্চা হলেও গায়ের জোর অস্বাভাবিক। তার মুখ থেকে বের হলো গলা ভারী একটা শব্দ, ছাড়। কুদ্দুস থমকে গেল, কারণ ওই গলা নাইমের না। রাবেয়া চিৎকার করে উঠল, নাইম! তখনই নাইম হঠাৎ মাটিতে বসে পড়ল, চোখে পানি, শিশুর মতো কেঁদে বলল, আমাকে ছেড়ো না। কুদ্দুস বুকের ভেতর কাঁপুনি নিয়ে ছেলেকে কোলে তুলে নিল। চাচা বলল, ওই রাতেই কুদ্দুস প্রথম বুঝল এটা অসুখ না,
এটা কারো কাজ। পরদিন ফজরের পর কুদ্দুস খালপাড় দিয়ে হাঁটতে বের হলো। মাথা গরম, ঘুম নেই, চোখে রাগ। খালপাড়ে কুয়াশা ছিল, বাঁশ ঝাড় থেকে টুপটাপ শিশির পড়ছে। হঠাৎ সে দেখল খালের ধারে একটা কাঁচা মাটির ঢেলা। ঢেলার মধ্যে গোজা আছে একটা সুইয়ের মতো ধারালো কিছু, আর কালো সুতো। আর পাশে একটা ছোট্ট মাটির পুতুলের মতো জিনিস, একদম শিশু আকৃতির না, কিন্তু হাত পা আঁকা। কুদ্দুসের বুক ধক করে উঠল। সে হাত বাড়াতে গেল, আবার থেমে গেল। কাজল দাদির কথা মনে পড়ল। সে ঢেলাটা নড়ালো না, শুধু চারিদিকে তাকালো। দূরে ধানের জমির আল ধরে একজন লোক দাঁড়িয়ে, মাথায় গামছা, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু দাঁড়ানোটা যেন দেখার জন্য। কুদ্দুস চিৎকার করে বলল, কে? লোকটা এক সেকেন্ডও দাঁড়ালো না, বাঁশঝাড়ের ভেতর ঢুকে গেল। কুদ্দুস দৌড় দিল, কিন্তু কুয়াশার মধ্যে পথ হারালো। ফিরে এসে দেখে তার ছেলে নাইম উঠোনে বসে শূন্য দিকে তাকিয়ে আছে, ঠোঁট নড়ছে, যেন কারো সাথে কথা বলছে। রাবেয়া বলল, ও কার সাথে কথা কইতাছে? কুদ্দুস ছেলের কানে হাত দিল, কোনো শব্দ নেই, কিন্তু নাইম ফিসফিস করে বলল, আজ রাতে ওরা আসবে। কুদ্দুস জিজ্ঞাসা করল, কারা? নাইম বলল না, শুধু চোখ তুলে দরজার দিকে তাকালো। দরজার ফাঁকে তখনও সকাল, তবু হালকা অন্ধকার জমে আছে, যেমন অন্ধকার একটা ঘরের ভেতর থাকে, যেখানে বাতাস ঢোকে না। চাচা বলেছিল সেই দরজার ফাঁকে কুদ্দুস প্রথম টের পেয়েছিল ঘরের ভেতর কেউ ঢুকতে চায়। দুপুর গড়িয়ে বিকেল এলো, বাজারে খবর ছড়াতে লাগলো কুদ্দুসের ঘরে নাকি তাবিজ টাবিজ পাওয়া গেছে, বাচ্চার উপর নাকি ভর করেছে। কেউ বলল জিন, কেউ বলল নজর। শফিক বাজারে দাঁড়িয়ে হেসে বলল, হে এগুলো গুজব, মানুষ পাগল হইছে। কিন্তু তার হাসিটা ছিল কেমন ঠান্ডা। রাতে মাগরিবের পর কুদ্দুস ঘরের চারিপাশে বাতি জ্বালালো, দরজায় তালা দিল, বাচ্চাদের পাশে বসালো। কাজল দাদি এসে বলল, তুই যদি কারো কাছে যাস একবার ভালো করে বুঝে যাইস, সব কবিরাজ মানুষের বাঁচায় না। কুদ্দুস বলল, তাহলে আমি কার কাছে যাব? দাদি শুধু বলল, আজ রাতটা পার কর। রাত মানুষকে অনেক কথা শোনায়। রাত গভীর হলো, হঠাৎ বাহিরে কুকুর ডেকে উঠল, কিন্তু ডাকটা স্বাভাবিক না, গলা আটকে আসছে। উঠোনে রাখা নারিকেল গাছের পাতাগুলো নড়ল, অথচ বাতাস নেই। তারপর একদম ধীরে ধীরে টিনের চালের উপর ঠক ঠক শব্দ। কুদ্দুস বুকের মধ্যে বরফের মতো ঠান্ডা অনুভব করলো। রাবেয়া বাচ্চাদের বুকে চেপে ধরল। নাইম ফিসফিস করে বলল, শুনছো, ওরা হাঁটে। কুদ্দুস দরজার দিকে তাকালো। দরজার নিচের ফাঁক দিয়ে খুব ক্ষীণ একটা ধোঁয়া ঢুকছে। ধোঁয়া না, কুয়াশার মতো কিছু কালছে। তারপর দরজায় একবার খুব হালকা টোকা, ঠক। কুদ্দুস দাঁতে দাঁত চেপে বলল, কে? কে? বাইরে কেউ উত্তর দিল না। আবার টোকা, ঠক ঠক। আর ঠিক তখনই ঘরের কোণে রাখা কলসির পানি নিজে থেকেই তুলতে শুরু করলো, যেন ভেতরে কেউ নিঃশ্বাস ফেলছে। রাবেয়ার মুখ দিয়ে চিৎকার বের হলো না, শুধু চাপা কান্না। কুদ্দুস লাঠি হাতে দাঁড়িয়ে গেল। টোকা থেমে গেল, কয়েক সেকেন্ড নিস্তব্ধ। তারপর বাহির থেকে খুব নিচু স্বরে, যেন মাটির নিচ দিয়ে আসছে একটা কণ্ঠ বলল, দাও। কুদ্দুস বলল, কি দাও? কণ্ঠ বলল, যেটা তোমার না। কুদ্দুসের মাথায় হঠাৎ খালের ধারে সেই মাটির পুতুলের কথা, লাল পুটলির কথা, ছায়াবৃত্ত সব একসাথে ঝাঁপিয়ে পড়ল। আর নাইম তখন একদম মৃদু স্বরে বলল, বাবা, দরজা খুলবে না। ঠিক তখনই টিনের চালের শব্দটা থেমে গেল, আর ঘরের জানালার কাছে কারো নখের আঁচড়ের মতো শব্দ। কুদ্দুস দরজার তালায় হাত দিল। তালা বরফের মতো ঠান্ডা, আর দরজার ফাঁকে সেই কালচে কুয়াশা এবার ঘন হয়ে উঠল, যেন ভেতরে ঢুকতে চেষ্টা করছে। চাচা বলেছিল ওই সময় কুদ্দুস বুঝে গেছিল এটা কারো বানানো কাজ, আর আজ রাতটাই প্রথম রাত না, এইটা একটা বড় কিছুর দরজা। চাচা বলেছিল ওই দরজার ফাঁকা দিয়ে যে কালচে কুয়াশা ঢুকছিল, ওটাই ছিল আসল খেলা শুরুর ইশারা। কুদ্দুস তখন দরজার সামনে দাঁড়িয়ে, লাঠি হাতে, কিন্তু তার হাত কাঁপছিল। বাহিরে কে আছে দেখা যায় না, কিন্তু উপস্থিতি বোঝা যায়, যেমন কেউ খুব কাছে দাঁড়ায়, নিঃশ্বাসের শব্দ না শুনলেও শরীর টের পায়। রাবেয়া বাচ্চাদের বুকে চেপে বসে আছে, নাইমের চোখ খোলা, কিন্তু সে যেন অন্য কিছু দেখছে। সে ফিসফিস করে বলল, ওরা হাসে। কুদ্দুস কানে কিছু পায় না, কিন্তু ছেলের মুখে অদ্ভুত শান্ত ভয়। দরজায় আবার টোকা,
এবার একটু জোরে, ঠক ঠক ঠক, 3 বার। তারপর নিস্তব্ধ। কুদ্দুস দাঁত চেপে বলল, যা লাগবে সামনে আয়। কিন্তু বাহিরের কেউ সামনে আসে না। কিন্তু টিনের চালে যেন কেউ হাঁটে। কিচকিচ করে জানালার কাঠে নখের আঁচড়। রাবেয়া চোখ বন্ধ করে কালেমা পড়তে লাগলো। ঠিক তখন ঘরের ভেতর বাতাস ভারী হয়ে গেল। প্রদীপের শিখা কাঁপে না, তবু আলো কমে আসে। নাইম হঠাৎ উঠে বসে গেল। তার চোখ বড় বড়। সে দরজার দিকে তাকিয়ে বলল, তুমি ভুল জায়গায় এসেছ। গলাটা তার, কিন্তু টানটা অন্যরকম। কুদ্দুস এক পা এগিয়ে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরতে গেল। ঠিক তখনই নাইমের শরীর শক্ত হয়ে গেল। হাত পা টান টান। মুখ দিয়ে বের হলো গভীর গলা, তোর ঘর ঘেরা হয়েছে। রাবেয়া চিৎকার করে উঠল। কুদ্দুস বুকের ভেতর বরফ জমার মতো অনুভব করল। কিছুক্ষণ পর নাইম ধপ করে পড়ে গেল, যেন কিছুই হয়নি। সে হাঁপাচ্ছে। বলল, বাবা, খালের ধারে যেও না। কুদ্দুস চমকে উঠল, কারণ সে কাউকে বলেনি সকালে কি দেখেছে। রাবেয়া তাকিয়ে আছে স্বামীর দিকে, প্রশ্ন ভরা চোখে। কুদ্দুস কিছু বলে না, কিন্তু তার মাথায় এখন একটাই নাম, শফিক। রাতটা আর কোনো বড় শব্দ ছাড়া কেটে গেল। কিন্তু ভোরের আগে উঠোনে একটা কাঁচা ডিম ভাঙা পাওয়া গেল। ডিমের কুসুমের সাথে মেশানো কালো গুঁড়ো, পাশে 3টা পোড়া কাঠির টুকরো। কাজল দাদি সকালে দেখে বলল, এটা হালকা কিছু না, কেউ নিয়ম করে কাজ শুরু করেছে। কুদ্দুস জিজ্ঞাসা করল, কি নিয়ম? দাদি বলল, প্রথমে চিহ্ন, পরে ডাক, তারপর ধরন। কুদ্দুস বুঝল না পুরো, কিন্তু ভয়টা এবার পাকাপাকি। বাজারে গিয়ে সে সোজা খোঁজ নিতে চাইল। এক কোণে বসে থাকা এক লোক, নাম নূর আলম, চুপচাপ বলল, যদি সত্যি মনে করিস কারো কাজ, তাহলে ভালো কবিরাজের কাছে যা, কিন্তু ভুল হাতে পড়িস না। কুদ্দুস বলল, কে ভালো? নূর আলম খুব আস্তে করে বলল, হালিম শাহ, তবে উনি সহজে আসেন না। সেদিন সন্ধ্যায় আবার ছাই পাওয়া গেল উঠোনে। এবার গোল না, দরজার সামনে সোজা লাইন, যেন পথ দেখানো। রাবেয়া কাঁদতে লাগলো, আমার ছেলেটারে বাঁচান। কুদ্দুসের মাথা গরম। সে সোজা শফিকের বাড়ির দিকে গেল। শফিক উঠোনে বসে পান খাচ্ছিল। কুদ্দুস বলল, তোর সাথে আমার ঝামেলা আছে, কিন্তু বাচ্চার সাথে না। যা করছিস বন্ধ কর। শফিক ঠান্ডা হেসে বলল, তুই পাগল হয়েছিস নাকি? তার চোখে সেই পুরনো হিসাবে দৃষ্টি। প্রমাণ আছে? কুদ্দুসের হাত মুঠো হলো, কিন্তু সে মারামারি করল না, কারণ তার মাথায় ঘুরছে ছেলের কথা। সে ফিরে এলো। রাত নেমে গেল। সেই রাতেই ঘটনা আরো খারাপ হলো। মাঝরাতে হঠাৎ ঘরের ভেতর মাটির গন্ধ ছড়িয়ে গেল, যেন নতুন কবর খোঁড়া মাটি। মাঝরাতে হঠাৎ ঘরের ভেতর মাটির গন্ধ ছড়িয়ে গেল, যেন নতুন কবর খোঁড়া মাটি। জানালার বাহিরে হালকা ছায়া নড়ছে। কুদ্দুস সাহস করে জানালার ফাঁকা দিয়ে তাকালো। কেউ নেই, কিন্তু বাঁশঝাড়ের দিক থেকে লালচে একটা আলো এক মুহূর্তের জন্য জ্বলে নিভে গেল। নাইম ঘুমের মধ্যে বলল, ওরা বাজছে। কুদ্দুস জিজ্ঞাসা করল, কাকে? নাইম বলল, আমারে না, ঘর রে। এই কথায় কুদ্দুসের বুক ধরফর করতে লাগলো। সে উঠে ঘরের চারিপাশ ঘুরে দেখল। দরজার নিচে কালো সুতা গোজা। সে টেনে বের করতে গেল। সুতো টানতেই বাহিরে কোথাও একটা শুকনো ডাল ভাঙার শব্দ, যেন কেউ বুঝে গেছে। রাবেয়া বলল, সারেন না। কুদ্দুস দাঁত চেপে সুতাটা টেনে ছিঁড়ে ফেলল। সুতা ছিঁড়তেই উঠানে হালকা হাওয়া বইল। কিন্তু ঠিক সেই মুহূর্তে নাইম চিৎকার করে উঠল, আগুন! ঘরের কোণে রাখা পুরনো চাটাইয়ের একপাশে ছোট্ট আগুনের ফুলকি। কেউ আগুন দেয়নি। কুদ্দুস ধীরে গিয়ে পানি ঢালল। আগুন নিভে গেল, কিন্তু চাটাইয়ের উপর পুড়ে কালো হয়ে যাওয়া দাগ গোল করে। রাত শেষ হবার আগে দরজায় আরেকবার টোকা এলো। এবার খুব ধীরে, ঠক ঠক। তারপর খুব নিচু স্বর, সময় কম। কুদ্দুস বুঝল এটা শুধু ভয় দেখানো না, এটা নিয়ম মেনে এগোচ্ছে। আর সে একা পারবে না। ভোর হতেই সে সিদ্ধান্ত নিল হালিম শাহর কাছে যাবে। কিন্তু যাবার আগেই আর একটা ঘটনা ঘটল। নাইম উঠোনে বসে মাটিতে আঙ্গুল দিয়ে কিছু আঁকছিল। কুদ্দুস কাছে গিয়ে দেখে ছায়ের মতো দাগ দিয়ে একটা বৃত্ত, আর বৃত্তের ভেতরে 3টা বিন্দু। কুদ্দুস জিজ্ঞাসা করল, এটা কে শিখাইছে? নাইম মুখ তুলে তাকালো। তার চোখে ক্লান্তি। সে বলল, ওরা। এই বলে সে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ল।
চাচা তখন আমার দিকে তাকিয়ে বলেছিল, এইখান থেকে আর অসুখ টসুকের কথা নাই, এটা সরাসরি কালো কাজের পালা। চাচা বলেছিল, নাইম যেদিন উঠোনে ওই বৃত্ত আঁকলো সেদিনই কুদ্দুসের সন্দেহ পাকা হলো। এটা কেবল ভয় না, এটা কেউ নিয়ম কইরা করছে। নাইম মাটিতে লুটিয়ে পড়ার পর রাবেয়া পাগলের মতো ছেলেকে কোলে নিল, পানি ছেটালো, কপালে হাত রাখলো। শরীর ঠান্ডা, কিন্তু জ্বর নেই। চোখ খুললে ফাঁকা দৃষ্টি। কুদ্দুস বুক ধরফর করতে করতে কাজল দাদির কাছে দৌড় দিল। দাদি এসে ছেলেকে দেখে খুব নিচু গলায় বলল, সময় নষ্ট করিস না, যারে আনতে হইব তাড়াতাড়ি আন। সেদিন দুপুরেই কুদ্দুস খালপাট ধরে দূরের গ্রামে গেল হালিমশার খোঁজে। পথজুড়ে কাদা, বাঁশঝাড়ের ফাঁকে ফাঁকে ছায়া, মাথার মধ্যে শুধু ছেলের মুখ। গ্রামে পৌঁছে শুনল হালিমশা সহজে কারো ডাকে আসে না। কিন্তু কুদ্দুস যখন নাইমের আঁকা বৃত্তের কথা বলল, লাল পুটলি, ছাই, কালো সুতা সব খুলে বলল, তখন বৃদ্ধ মানুষটা চুপ করে তার দিকে তাকিয়ে রইল। চোখে ছিল গভীর চিন্তা। কিছুক্ষণ পর বলল, এই কাজ একদিনে হয় না, আগে নজর, পরে বাঁধন, তারপর টান। এখন টান শুরু। কুদ্দুস বলল, বাঁচান। হালিমশা সরাসরি রাজি হলো না। বলল, যদি ভুল সন্দেহ করো ঘর ভাঙবে, যদি ঠিক হয় যুদ্ধ লাগবে। কুদ্দুস কাপা গলায় বলল, যুদ্ধ লাগলে লাগুক, আমার বাচ্চার বাঁচান। সন্ধ্যার আগে হালিম শাহ কুদ্দুসের সঙ্গে রওনা দিল। পথে আসতে আসতে সে খুব বেশি কথা বলল না, শুধু একবার বলল, তোমার কারোর সাথে শত্রুতা আছে? কুদ্দুস নাম না নিয়ে বলল, আছে। হালিম শাহ বলল, কালো কাজ কখনো একা করে না, পেছনে কারো রাগ লাগে। বাড়িতে পৌঁছানোর পরই হালিম শাহ থেমে গেল উঠোনের বাহিরে, মাটির দিকে তাকিয়ে রইল। তারপর বলল, ঘর ঘেরা হইছে। রাবেয়া কেঁদে উঠল। উঠোনে সত্যি সত্যি ছোট ছোট কালো দাগ, যেন কোনো পায়ের চিহ্ন না, কিন্তু নিয়মিত ফেলা কিছু। হালিম শাহ ঘরে ঢুকে নাইমের দিকে তাকালো। বাচ্চা চুপচাপ শুয়ে আছে, কিন্তু চোখ বন্ধ না। ছাদের দিকে তাকিয়ে হালিম শাহ কাছে যেতেই নাইমের ঠোঁট নড়ল। আপনি দেরি করছেন। কুদ্দুসের বুক কেঁপে উঠল। এই কথা সে কাউকে বলেনি। হালিম শাহের চোখে এক মুহূর্তের জন্য অদ্ভুত ঝিলিক। সে বলল, কে দেরি করছে? নাইম হাসল না, কাঁদলও না, শুধু বলল, তারা ঘর চায়। হালিম শাহ কুদ্দুসকে বাহিরে নিয়ে গেল। খুব নিচু গলায় বলল, এইটা সরাসরি শিশুর উপরে কাজ, কিন্তু টার্গেট শুধু বাচ্চা না, ঘর ভাঙা। কুদ্দুসের মাথায় আগুন জ্বলে উঠল। সে দাঁত চেপে বলল, কার কাজ? হালিম শাহ বলল, যা লাভ হয়। রাতে ব্যবস্থা হলো। উঠোনের মাঝখানে পানি ভর্তি বড় কলসি রাখা হলো, চারিপাশে প্রদীপ, দরজায় লবণ ছেটানো। হালিম শাহ কিছু পড়তে শুরু করলো। বাতাস একদম স্থির। কুদ্দুস দাঁড়িয়ে রাবেয়া ছেলের পাশে। মন্ত্র পড়ার কিছুক্ষণ পর কলসির পানি নিজে থেকেই দুলতে লাগলো, যেন ভেতর থেকে কেউ আঙ্গুল দিয়ে নাড়ছে। হালিম শাহর কণ্ঠ ভারী হয়ে উঠল। হঠাৎ বাহিরে কুকুর ডেকে উঠল, কিন্তু ডাকটা কান্নার মতো। নাইম হঠাৎ উঠে বসে বলল, ওরা পছন্দ করে না। হালিম শাহ থামল না, তার গলার শব্দ আরো জোরালো হলো। ঠিক তখন উঠোনের কোনায় রাখা পুরনো কাঠের গুঁড়ির পাশে কালচে ধোঁয়া জমতে শুরু করলো। ধোঁয়া না, যেন ছায়া। কুদ্দুস লাঠি তুলে এগোতে গেল। হালিম শাহ চিৎকার করে বলল, ছোবেন না। ধোঁয়া ঘন হয়ে এক মুহূর্তের জন্য মানুষের মতো আকৃতি নিল। পুরোনা, শুধু আভাস, আর সেই আভাসের দিক থেকে খুব ঠান্ডা গলা, ফিরে যা। কুদ্দুসের গায়ে কাঁটা দিল। রাবেয়া কান্না চেপে ধরল। হালিম শাহ বলল, যার পাঠানো কাজ সে কাছে আছে। এ কথা বলতেই বাহিরে বাঁশঝাড়ের দিক থেকে শুকনো ডাল ভাঙার শব্দ। কুদ্দুস দৌড়ে বের হলো, কিন্তু কেউ নেই। দূরে শফিকের বাড়ির দিকটা অন্ধকার। ফিরে এসে দেখে কলসির পানি একেবারে কালচে হয়ে গেছে। হালিম শাহর কপালে ঘাম। সে বলল, আজ শুধু শুরু করলাম, বাঁধন পুরো কাটে নাই। কুদ্দুস জিজ্ঞাসা করল, কি করতে হবে? হালিম শাহ বলল, যে জায়গায় প্রথম জিনিস পাওয়া গেছে খালের ধারে, সেখানে কাল সকালে যাইতে হবে। কাজের মূল মাটি ওখানে। রাতে আর বড় কিছু হলো না, কিন্তু ভোর হবার আগেই নাইম আবার ফিসফিস করে বলল, ওরা রাগ করছে। সকাল গড়ালো। কুদ্দুস, হালিম শাহ আর কাজল দিদি মিলে খালের ধারে গেল। কুয়াশা, শিশির। আগের দিনের মাটির ঢেলা যেখানে ছিল সেখানে এখন গর্ত, যেন কেউ কিছু তুলে নিয়েছে। পাশে মাটির ভেতর আধা পোতা ছোট্ট কালো পুতুল।
মুখে লাল সুতো বাঁধা। হালিম শাহ নিচু হয়ে মাটির দিকে তাকালো, বলল, এটা শিশুর বদলে বাঁধন, এখনো পুরো শেষ হয় নাই। কুদ্দুসের বুক ধরফর করছে। ঠিক তখনই দূরে ধানের জমির আল ধরে একটা ছায়া নড়ল, মাথায় গামছা। হালিম শাহ ধীরে পড়ল, আজ রাতেই বোঝা যাবে কে কত দূর গেছে। খালের ধারে সেই কালো পুতুলটা আধা পোতা ছিল, ওইটা দেখার পর আর সন্দেহ থাকলো না, এইটা নিয়ম কইরা করা কাজ। হালিম শাহ পুতুলটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তার চোখে ভয় ছিল না, কিন্তু হিসাব ছিল। সে খুব সাবধানে একটা কাপড় বের করে পুতুলটা না ছুঁয়ে কাপড়ে জড়িয়ে তুলল, বলল, এইটা সরাসরি শিশুর বদলে বানানো, যার উপর কাজ তার শক্তি টানার জন্য। কুদ্দুসের বুকের ভেতর ধপধপ করছিল। সে বলল, মানে? হালিম শাহ বলল, শিশুর শরীর না পেলে ছায়া ধরায়, ধীরে ধীরে ঘর দুর্বল করে, তারপর সরাসরি ধরে। ঠিক তখনই দূরে যে ছায়াটা নড়ছিল সেটা আর দেখা গেল না, কিন্তু কুদ্দুস টের পেল তাদের দেখা হচ্ছে। হালিম শাহ বলল, আজ রাইতের আগে কিছু খাওয়ায়েন না ছেলেকে, বাহিরের কিছু। জানালা দরজা সাবধানে রাখবেন। আর একটা কথা, যার উপরে সন্দেহ তারে বাড়ির মাটি দেখাবেন। কুদ্দুস নাম নেয় না, কিন্তু মাথায় একটাই নাম ঘুরছে। বাড়িতে ফিরতেই দেখা গেল উঠোনে আবার ছাই, কিন্তু এবার ছাই গোল করে না, বাচ্চার ঘরের জানালার দিকে সোজা লাইন। রাবেয়া কাঁদতে কাঁদতে বলল, ওরা সারতাছে না। নাইম চুপচাপ বসে আছে, চোখের নিচে কালি। সে ধীরে বলল, আজ তারা কাছে আসবে। তার গলা ক্লান্ত কিন্তু নিশ্চিত। সন্ধ্যা নামার আগেই হালিম শাহ উঠোনে বসে কিছু প্রস্তুতি নিল। কলসির পানি বদলানো হলো, দরজার সামনে লবণ সরিষা ছেটানো, ঘরের চার কোণে কালো সুতো দিয়ে ছোট্ট গিট। কুদ্দুস লাঠি নিয়ে দাঁড়িয়ে, রাবেয়া ছেলের পাশে। মাগরিবের পর বাতাস অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। গ্রামের অন্য বাড়িতে স্বাভাবিক শব্দ, হাসি, টিভির আওয়াজ সব চলছে, কিন্তু কুদ্দুসের উঠোনে ভারী নিস্তব্ধতা। হঠাৎ নারিকেল গাছের পাতা একবার তুলে উঠল, অথচ বাতাস নেই। তারপর খুব ধীরে টিনের চালে টক টক শব্দ। হালিম শাহ চোখ বন্ধ করে পড়তে লাগলো। তার গলার শব্দ ভারী টান টান। ঠিক তখনই উঠোনের কোনায় ধোয়ার মতো ছায়া জমতে শুরু করলো, আগের চেয়ে ঘন। কুদ্দুস লাঠি তুলে দাঁড়ালো। রাবেয়া ছেলেকে বুকে চেপে ধরে আছে। নাইম হঠাৎ উঠে বসে দরজার দিকে তাকালো। তার ঠোঁট নড়ছে। খুব নিচু স্বরে বলল, সে আসছে। কুদ্দুস জিজ্ঞাসা করল, কে? নাইম বলল না। তার চোখ যেন কারো পেছন পেছন চলছে। হঠাৎ দরজায় জোরে টক 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 শব্দ। এবার শব্দ ভারী, লাঠির আঘাতের মতো। কুদ্দুস চিৎকার করে বলল, কে? বাইরে উত্তর নেই, কিন্তু জানালার কাঠে আঁচড়। রাবেয়া কেঁদে উঠল। হালিম শাহ মন্ত্রের গতি বাড়ালো। কলসির পানি আবার তুলছে, দুলতে দুলতে মাঝখানে ছোট্ট ঘূর্ণি। ছায়া এবার মানুষের মতো আকার নিচ্ছে, পুরো না, কিন্তু মাথা ধর বোঝা যায়। সেই ছায়া থেকে ঠান্ডা লাগা, ফিরে যাও। এবার কণ্ঠ স্পষ্ট। হালিম শাহ থামল না। সে বলল, যে পাঠাইছে সে সামনে আসুক। এ কথা বলতেই উঠোনের বাহিরের বাঁশঝাড়ের দিকে শুকনো ডাল ভাঙার শব্দ। কুদ্দুস দৌড় দিল, কিন্তু বাহিরে কেউ নেই। দূরে শফিকের বাড়ির দিকে অন্ধকার। একটা দরজা যেন একটু নড়ল, তারপর থেমে গেল। ফিরে এসে দেখে নাইমের শরীর আবার শক্ত, চোখ সাদা হয়ে যাচ্ছে। সে গভীর গলায় বলল, মাটি ফেরত দে। কুদ্দুস থমকে গেল। সে কাউকে বলেনি যে খালের ধারের পুতুল তারা তুলেছে। হালিম শাহ দ্রুত পুতুলটা বের করে মাটিতে রাখল, বলল, এটা তোর না। পুতুল মাটিতে ছোঁয়া মাত্র উঠোনে বাতাস ঘুরে উঠল। প্রদীপের শিখা একসাথে বাঁকা, কলসির পানি এক মুহূর্তে স্থির। ছায়াটা যেন একটু পেছালো, কিন্তু পুরো মিলল না। হালিম শাহ কুদ্দুসকে বলল, এটা শুধু টেস্ট ছিল, যে করেছে সে কাছে। আজ সে বুঝেছে, আমরা বুঝে গেছি। কুদ্দুস দাঁত চেপে বলল, কালই আমি শফিকের বাড়ির মাটি খুঁড়ব। হালিম শাহ কড়া গলায় বলল, হুট করে করলে উল্টো ক্ষতি হবে। রাতের শেষ ভাগে হঠাৎ সব শান্ত হয়ে গেল, যেন কিছুই হয়নি। কিন্তু ভোরে উঠোনে দেখা গেল নতুন চিহ্ন। দরজার সামনে 3টা পোড়া কয়লার টুকরো, আর মাঝখানে ছোট্ট লাল সুতো বাঁধা হাড়ের মতো কিছু। কাজল দিদি দেখে ফিসফিস করে বলল, এবার সরাসরি নাম ধরবে। নাইম তখন খুব আস্তে বলল, আজ রাতে রক্ত চাইবে। চাচা আমার দিকে তাকিয়ে বলেছিল,
এইখান থেকে খেলা নরম ছিল না। যে করছে সে শেষ পর্যন্ত চাইতে রাজি। চাচা বলেছিল, নাইম যেদিন বলল আজ রাতে রক্ত চাইবে, সেদিন আমি বুঝেছিলাম এই খেলা ছোট নেই। উঠোনে পড়ে থাকা পোড়া কয়লার টুকরো আর লাল সুতা বাঁধা ওই হাড়ের মতো জিনিসটা হালিম শাহ হাতে নিল না। সে লাঠির ডগা দিয়ে নাড়ালো, বলল, এইটা ভয় দেখানো না, এইটা দাবি। কুদ্দুসের বুকের ভেতর ঠক ঠক শুরু হয়ে গেছে। রাবেয়া ছেলের মাথায় হাত বুলাতে বুলাতে কাঁদছে। নাইম চুপ, কিন্তু তার চোখে সেই দূরের দৃষ্টি, যেন সে অন্য কারো কথা শুনছে। সকালে বাজারে গিয়ে কুদ্দুস টের পেল কিছু লোক কেমন অদ্ভুতভাবে তাকায়। কেউ সরাসরি কিছু বলে না, কিন্তু ফিসফাস আছে। শফিক দোকানের সামনে দাঁড়িয়ে হাসল। ছেলের কি অবস্থা? কুদ্দুসের মাথা গরম হয়ে গেল, কিন্তু সে কিছু বলল না, শুধু চোখে চোখ রাখল। শফিকের চোখে তখন কেমন ঠান্ডা স্থিরতা, না ভয় না দুঃখ, শুধু হিসাব। বিকালের দিকে হালিম শাহ বলল, আজ রাতটা ভারী হবে, দরজার বাহিরে কেউ ডাকলে খুলবেন না। আর একটা কথা, রক্ত যেন বাহিরে না পড়ে। কুদ্দুস অবাক হয়ে বলল, রক্ত? হালিম শাহ শান্ত গলায় বলল, কালো কাজ যখন দাবি করে তখন সে সরাসরি কিছু নিতে চায়। ভয় পেলে বা ভুল করলে সেটা শক্তি হয়। রাতে উঠোনে আবার প্রদীপ জ্বালানো হলো, কলসির পানি বদলানো হলো। দরজায় লবণ, সরিষা, কালো গিট নাইমের মাঝখানে বসানো হলো। তার চোখ ভারী, ঠোঁট শুকনো। সে হঠাৎ বলল, ওরা কাছে। ঠিক তখনই উঠোনে কুকুর ডেকে উঠল, কিন্তু ডাকটা যেন কাটা গলায়। নারিকেল পাতায় হালকা শব্দ, অথচ বাতাস নেই। মাগরিবের পর থেকে বাড়ির চারিপাশে অদ্ভুত নীরবতা। অন্য বাড়িতে শব্দ আছে, কিন্তু কুদ্দুসের উঠোনে যেন শব্দ ঢোকে না। হঠাৎ দরজার সামনে কারো ছায়া পড়ল। দরজা বন্ধ, তবু ছায়া দেখা যায়। কুদ্দুস লাঠি নিয়ে দাঁড়িয়ে টোকা এলো, একবার, দুবার, তিনবার। তারপর খুব নিচু স্বর, খোল। গলাটা মানুষের মতো, কিন্তু ভেতরে ফাঁপা। রাবেয়া চিৎকার করে বলল, খুলবেন না। নাইম ফিসফিস করে বলল, ওর গলা চিনেন না? কুদ্দুসের বুক ধক ধক করে উঠল। সে কান পেতে শুনল। সত্যি গলাটা যেন পরিচিত কারোর মতো, ঠিক ধরতে পারে না, কিন্তু চেনা। হালিম শাহ চোখ বন্ধ করে পড়তে লাগলো। ঠিক তখনই কলসির পানি এক লাফে ছিটকে উঠল। পানি ছড়িয়ে পড়ল মাটিতে। মাটিতে পড়তেই পানি লালচে হয়ে গেল। রাবেয়া হা করে তাকিয়ে। কুদ্দুসের হাত কাঁপছে। হালিম শাহ বলল, শান্ত থাকুন। নাইম হঠাৎ চিৎকার করে উঠল, রক্ত দরকার। তার নাক দিয়ে সরু এক ফোঁটা রক্ত পড়ল। রাবেয়া কাপড় চেপে ধরল। হালিম শাহ দ্রুত মন্ত্রের গতি বাড়ালো। উঠোনের কোনায় কালচে ধোয়া জমল, এবার আগের চেয়ে ঘন। ধোয়ার ভেতর থেকে একটা মুখের মতো ছায়া, চোখ বোঝা যায় না, কিন্তু শূন্য গর্তের মতো। সেই ছোঁয়া থেকে ঠান্ডা স্বর, দাও। কুদ্দুস দাঁত চেপে বলল, কিচ্ছু দেব না। হালিম শাহ বলল, যার নাম পড়ছি সে সামনে আসুক। এ কথা বলতেই উঠোনের বাহিরে বাঁশঝাড়ের দিক থেকে হালকা হাসির শব্দ, শুকনো ডাল ভাঙার শব্দ। কুদ্দুস ছুটে বের হতে গেল। হালিম শাহ চিৎকার করে বলল, বাহিরে যাবেন না। নাইমের শরীর আবার শক্ত। সে গম্ভীর গলায় বলল, সে দাঁড়িয়ে আছে। কুদ্দুস জিজ্ঞাসা করল, কোথায়? নাইম চোখ তুলে বলল, তোমার পেছনে। কুদ্দুস ঘুরে দাঁড়ালো, কেউ নেই, কিন্তু ঠিক তার পায়ের নিচের মাটিতে একটা সরু কাটার দাগ, যেন ধারালো কিছু দিয়ে টানা হয়েছে। আর সেই দাগ থেকে খুব হালকা রক্তের মতো আভা। কুদ্দুস বুঝল, রক্ত চাইবার মানে শুধু শরীরের রক্ত না, ভয়, রাগ, ভুল। একটা ছোট্ট লৌহ খণ্ড বের করল, মাটিতে গেঁথে দিল দরজার সামনে। বলল, এইটা থাকলে সরাসরি ঢুকতে পারবে না, কিন্তু যার কাজ সে কাছে। ঠিক তখনই দূরে শফিকের বাড়ির দিক থেকে দরজা বন্ধ হওয়ার শব্দ। নাইম হঠাৎ শান্ত হয়ে গেল, চোখ বন্ধ। গলার স্বর আবার শিশুদের মতো, বাবা, ও থামবে না। রাতের শেষ ভাগে সব থেমে গেল। ধোয়া মিলল, টোকা বন্ধ, কিন্তু ভেতরের উঠোনে দেখা গেল লৌহগণ্ড কালচে হয়ে গেছে, যেন আগুনে পুড়েছে। আর দরজার সামনে মাটিতে আঙ্গুলের আঁচড়, 3টা সরু দাগ। হালিম শাহ চুপ করে দাঁড়িয়ে বলল, এখন সে শেষ বাঁধন দেবে, আর আমরা যদি আগে ধরতে না পারি সরাসরি ধরবে। কুদ্দুস দাঁত চেপে বলল, আজ রাতেই আমি জানবো কার কাজ। চাচা আমার দিকে তাকিয়ে বলেছিল, এইখান থেকে মানুষ আর কালো কাজ সরাসরি মুখোমুখি দাঁড়াইছে, সামনে যা হইব ওইটাই ছিল আসল লড়াই।
চাচা বলেছিল যেদিন কুদ্দুস কইল আজ রাইতেই জানবো কার কাজ, সেদিনই খেলা অন্যদিকে ঘুরে গেল। মানুষের রাগ কখনো কখনো ভালো কাজের চেয়েও বিপদ ডাকে। এই কথা হালিম শাহ বারবার বোঝাতে চাচ্ছিল, কিন্তু কুদ্দুস তখন আগুন, তার চোখ লাল, কয়েক রাত ঘুম নেই, বুকের ভেতর শুধু একটাই কথা, ছেলেকে বাঁচতে হবে। সেই বিকেলেই কুদ্দুস চুপচাপ শফিকের বাড়ির পাশ দিয়ে ঘুরে এলো। সরাসরি যায়নি, দূর থেকে দেখেছে শফিক উঠোনে বসে জাল সেলাই করছে, মুখে কোনো চিন্তা নেই। কিন্তু কুদ্দুস লক্ষ্য করল শফিকের উঠোনের এক কোণে মাটি নতুন কাটা, জায়গাটা ছোট কিন্তু গোল করে খোঁড়া, আবার ভরাট করা। দূর থেকে চোখে পড়ার মতো না, কিন্তু যার মাথায় সন্দেহ আছে তার চোখে লাগে। কুদ্দুস রাতে হালিম শাহকে বলল ওর উঠোনে নতুন মাটি। হালিম শাহ একটু চুপ করে থাকলো, তারপর বলল সরাসরি ধরতে গেলে উল্টো ক্ষতি হবে, আগে নিশ্চিত হতে হবে। সেই রাতটা ছিল আমাবস্যার আগের রাত, চাঁদ ক্ষীণ, বাতাসে কেমন ভারী গন্ধ, যেমন বৃষ্টির আগে মাটি, কিন্তু আকাশ পরিষ্কার। উঠোনে প্রদীপ জ্বলছে, কিন্তু আলো যেন দূরে যায় না। নাইম সারা দিন চুপ ছিল, সন্ধ্যার পর হঠাৎ বলল আজ সে নিচে আসবে। কুদ্দুসের বুক ধরফর, রাবেয়া ফিসফিস করে কাঁদছে। হালিম শাহ উঠোনের মাঝখানে বসে পড়া শুরু করলো। এবার তার গলার স্বর আগের চেয়ে নিচু কিন্তু ধারালো। রাত গভীর হতে না হতেই উঠোনের বাহিরে কারো পায়ের শব্দ, মাটিতে চটি ঘষার মতো, ঠক ঠক। দরজায় টোকা না, বরং দরজার সামনে দাঁড়িয়ে নিঃশ্বাস। কুদ্দুস দরজার ফাঁক দিয়ে তাকালো, অন্ধকার, কিন্তু মনে হচ্ছে কেউ খুব কাছে। হঠাৎ বাহির থেকে গলা, একদম পরিষ্কার, একদম চেনা। কুদ্দুস ভাই, দরজা খোলেন, আমি শফিক। রাবেয়ার ঘুম থেকে চাপা চিৎকার বের হলো। কুদ্দুস জমে গেল, গলাটা হুবহু শফিকের মতো। কিন্তু এই সময়ে হালিম শাহ চোখ না খুলেই বলল খুলবেন না, নাম ধরে ডাকছে মানে নিশ্চিত। বাইরে আবার গলা, ভাই ভুল বুঝছেন, আমি কথা বলতে আসছি। এবার গলার ভেতরে কেমন যেন খালি প্রতিধ্বনি, যেন ভেতরে ফাঁপা। নাইম হঠাৎ ফিসফিস করে বলল ও না। কুদ্দুস দাঁতে দাঁত চেপে চুপ করে রইল। কয়েক সেকেন্ড পর দরজায় জোরে আঘাত, ধাম। দরজার কাটা কেঁপে উঠল। রাবেয়া বাচ্চাটাকে বুকে চেপে ধরল। হালিম শাহ মন্ত্রের গতি বাড়ালো, কলসির পানি এবার ঘুরতে শুরু করলো। উঠোনের কোনায় কালচে ধোয়া জমল। বাহির থেকে গলা এবার বদলে গেল, চেনা না, গভীর ঠান্ডা। ভুল করছিস। দরজার নিচ দিয়ে কালো কুয়াশা ঢুকতে চাইছে, লবণ ছেটানো জায়গায় এসে থেমে যাচ্ছে, যেন অদৃশ্য দেওয়াল। হঠাৎ উঠোনের বাহির থেকে দৌড়ানোর শব্দ, বাঁশঝাড় কাঁপল, কেউ পালালো। হালিম শাহ হঠাৎ চোখ খুলে বলল সে নিজে আসছে না, কিন্তু কাছে আছে। ঠিক তখনই দূরে শফিকের বাড়ির দিক থেকে চিৎকার, একজন মহিলার, ওরে বাঁচাও। কুদ্দুস থমকে গেল। রাবেয়া তাকালো তার দিকে। হালিম শাহ বলল এটাও ফাঁদ হতে পারে, কিন্তু চিৎকারটা বাস্তব, আতঙ্কে ভরা। কুদ্দুস আর থাকতে পারল না, লাঠি হাতে দৌড় দিল শফিকের বাড়ির দিকে। হালিম শাহ পেছন পেছন। শফিকের উঠোনে গিয়ে দেখে শফিক মাটিতে পড়ে আছে, মুখে ফেনা, পাশে তার বউ কাঁদছে। শফিক কাঁপছে, মুখ দিয়ে বের হচ্ছে অদ্ভুত গলা, ফিরায়ে দে। কুদ্দুসের বুক কেঁপে উঠল। শফিকের চোখ উল্টানো, শরীরের রক্ত। হালিম শাহ দ্রুত তার কাছে গিয়ে কিছু পড়তে লাগলো। কিছুক্ষণ পর শফিক ধপ করে পড়ে গেল, নিঃশ্বাস আছে কিন্তু অচেতন। শফিকের বউ কাঁদতে কাঁদতে বলল বিকাল থেকেও এমন করতেছে, কইতাছে কেউ ওরে টানতাছে। কুদ্দুস স্থির দাঁড়িয়ে, তার মাথা ঘুরছে, যদি শফিক না হয়। হালিম শাহ খুব নিচু গলায় বলল কালো কাজ কখনো সোজা যায় না, কখনো যার উপর সন্দেহ সেই টার্গেট হয়। ঠিক তখন নাইমের কথা মনে পড়ল কুদ্দুসের, সে নিচে আসবে। হালিম শাহ কুদ্দুসের দিকে তাকিয়ে বলল এখন বুঝতাছেন, যার হাত সে অন্য। কুদ্দুসের বুকের ভেতর বরফের মতো ঠান্ডা নেমে গেল। তাহলে কে? চাচা আমার দিকে তাকিয়ে বলেছিল এইখানেই গল্প ঘুরে যায়। শত্রু যারে ভাবছিস সে না, আসল খেলোয়াড় ছায়ার মতো, চোখের সামনে থেকেও দেখা যায় না। চাচা বলেছিল শফিক যদি নিজেই মাটিতে পড়ে কাঁপে আর তার মুখ দিয়েই ফিরিয়ে দে বের হয়, তাহলে বুঝবি খেলা অন্যদিকে। কুদ্দুস তখন শফিকের উঠোনে দাঁড়ায়, মাথা ঘুরছে। এতদিন যাকে সন্দেহ করছিল সে নিজেই যেন কারোর টানে কাঁপছে। শফিকের বউ কাঁদছে,
ও বিকাল থেকেই অদ্ভুত কথা কয়, কইতাছে কেউ নাকি মাটি নিয়ে গেছে। হালিম শাহ খুব নিচু গলায় জিজ্ঞাসা করল, কোন মাটি? শফিকের বউ কাপা কাপা স্বরে বলল, ও কইতাছিল খালের ধারে যারে পোতা ছিল কেউ তুলছে, তাই নাকি বিপদ হইছে। কুদ্দুসের বুক ধপ করে উঠল। খালের ধারের পুতুল ওরা তো তুলছে। শফিক অচেতন হয়ে পড়ে রইল, কিন্তু তার ঠোঁট নড়ছে খুব নিচু স্বরে, আমারে বাঁচাও। হালিম শাহ কুদ্দুসরে আলাদা কইরা বলল, দেখেন, এই কাজ একা কারো না, হয়তো কেউ লাগাইছে আর এখন নিজের উপরে ঘুরে আসছে। কুদ্দুসের মাথায় কাজ করছে না। এতদিন যে রাগে পড়ছিল এখন তার জায়গায় ঠান্ডা ভয়। রাতে কুদ্দুস নিজের বাড়িতে ফিরল। উঠোনে পা রাখতেই সে টের পেল বাতাস আলাদা। প্রদীপের শিখা এখন একদম সোজা, কিন্তু আলো কেমন ম্লান। নাইম দরজার কাছে বসেছিল, বাবাকে দেখেই বলল, সে রাগ করেছে। কুদ্দুস জিজ্ঞাসা করল, কে? নাইম তাকালো বাঁশঝাড়ের দিকে, যারে তুমি চেনো না। হালিম শাহ উঠোনে বসে আবার পড়া শুরু করলো। এবার সে পুতুলটা আগুনে দিল না, বরং মাটিতে রেখে বলল, যে লাগাইছে সে যদি ফিরাইতে না পারে তার ঘরে আগুন ধরবে। একথা বলেই দূরে শফিকের বাড়ির দিক থেকে হঠাৎ একটা শব্দ, যেন মাটির হাড়ি ভাঙল। তারপর আরেকটা। কুদ্দুস কেঁপে উঠল, রাবেয়া ছেলেকে জড়িয়ে ধরল। নাইম হঠাৎ চোখ বন্ধ করে বলল, সে আসছে। বাতাস থেমে গেল, নারকেল পাতার শব্দ বন্ধ। উঠোনে কেমন চাপা কুমট। দরজার সামনে হালকা ছায়া পড়ল, কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু পুরো দেখা যায় না। হালিম শাহ থামল না, তার গলার শব্দ ভারী, ধারালো। ছায়া ধীরে ধীরে লম্বা হচ্ছে। দরজার নিচ দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছে। হঠাৎ খুব নিচু গলা, একদম পরিষ্কার না, কিন্তু শোনা যায়, মাটি ফিরে দে। কুদ্দুস চিৎকার করে বলল, যা লাগবে সামনে আয়। ছায়া 1 ইঞ্চিও এগোয় না, পিছিয়েও যায় না। হালিম শাহ বলল, আজ শেষ বাঁধন দিবে, সাবধানে থাকেন। ঠিক তখন নাইমের শরীর আবার শক্ত। সে কাঁপছে না, বরং স্থির। তার মুখ দিয়ে বের হলো ভারী স্বর, যারে ডাইকে আনছিস সে কাছেই। কুদ্দুস থমকে গেল, কারে ডাইকে আনছে? হালিম শাহ হঠাৎ পড়া থামিয়ে চারিপাশে তাকালো। তার চোখ নারকেল গাছ পেরিয়ে পাশের বাড়ির দিকে গেল। কুদ্দুসও তাকালো। ওই পাশের বাড়ি, যেখানে থাকে মজনু ফকির। লোকটা শান্ত, কারোর সাথে ঝামেলা নেই, কিন্তু রাতে তার ঘরে আলো চলে। মানুষ বলে সে তাবিজ করে, নজর কাটে। কুদ্দুসের মাথায় বাজ পড়ার মতো হলো। এতদিন শফিকের দিকে তাকিয়েছে, কিন্তু মজনুর দিকে কেউ তাকায়নি। ঠিক তখন মজনুর বাড়ির দিক থেকে ধোঁয়া সরু দেখা গেল। হালিম শাহ খুব নিচু গলায় বলল, দেখলেন? নাইম ফিস ফিস করে বলল, সে মাটি চায়, আমার না, ঘরের। কুদ্দুসের বুক বরফের মতো ঠান্ডা হয়ে গেল। চাচা আমার দিকে তাকিয়ে বলেছিল, সে কখনো কখনো সবচেয়ে বাঁকা। খেলা এখন সামনে আসছে, কিন্তু শেষ তখনও দূরে। চাচা বলেছিল, যেদিন হালিম শাহ চোখ মজনু ফকিরের বাড়ির দিকে গেল, সেদিনই কুদ্দুস বুঝল সে এতদিন ভুল দরজায় ধাক্কা মারছিল। মজনু ফকির লোকটা বাহির থেকে শান্ত, দিনে তাবিজ দেয়, দোয়া পড়ে, নজর কাটে, কিন্তু তার ঘরে রাতে আলো জ্বলে থাকে, আর কেউ সহজে ঢোকে না। সেই রাতেই কুদ্দুস আর হালিম শাহ উঠোনে বসেছিল। দূরে মজনুর বাড়ির চালের ফাঁক দিয়ে সরু ধোঁয়া উঠছে। ধোঁয়া সোজা না, ঘুরে ঘুরে উঠছে, যেন কোনো কিছু চারিপাশ ঘিরে। নাইম খুব নিচু গলায় বলল, সে গুনছে। কুদ্দুস জিজ্ঞাসা করল, কি গুনছে? নাইম চোখ বন্ধ করেই বলল, নাম। এই কথায় হালিম শাহর মুখ বদলে গেল। সে বলল, নাম ধরার আগে বাঁধন কাটতে হবে। সকালে পরিকল্পনা হলো, সরাসরি ঝগড়া না, প্রমাণ ছাড়া কিচ্ছু না। হালিম শাহ বলল, তার উঠোনের মাটি দেখলে বোঝা যাবে। দুপুরের দিকে কুদ্দুস অজুহাত বানিয়ে মজনুর বাড়িতে গেল। মজনু উঠোনে বসে তাবিজ কোটাচ্ছে, মুখে মিষ্টি হাসি। বলল, কি কুদ্দুস ভাই, ছেলের খবর কি? এই প্রশ্নে কুদ্দুসের বুক কেঁপে উঠল। সে তো কিছু বলেনি। মজনু নিজেই বলল, শুনেছি একটু অসুস্থ। কুদ্দুস চুপ করে চারিপাশ দেখছিল। উঠোনের এক কোণে মাটি নতুন, ছোট্ট গোল জায়গা, শুকনো, কিন্তু মাটির রং আলাদা। মজনু কুদ্দুসের দৃষ্টি বুঝে ফেলল, হেসে বলল, ওহো, গাছ লাগাইছিলাম। কুদ্দুস মাথা নেড়ে চলে এলো। রাতে হালিম শাহকে সব বলল। হালিম শাহ বলল, আজ রাতে তার ঘর দেখব। আমাবস্যা নেমেছে। আকাশ কালো, গ্রাম নিস্তব্ধ।
গভীর রাত হলে হালিম শাহ, কুদ্দুস আর কাজল দিদি দূর থেকে মজনুর বাড়ির দিকে নজর রাখলো। হঠাৎ দেখা গেল মজনুর ঘরের ভেতর লালচে আলো জ্বলছে, আগুনের মতো না, ম্লান লাল। বাঁশঝাড়ের ফাঁক দিয়ে দেখা যায় মজনু মাটির উপর কিছু বসিয়েছে, গোল করে, মাঝখানে ছোট্ট কিছু। হালিম শাহ খুব নিচু স্বরে বলল, এটা শেষ ধাপ। কুদ্দুসের বুকের ভেতর ধপ ধপ করছে। ঠিক তখনই তাদের বাড়ির দিক থেকে চিৎকার, রাবেয়ার গলা, কুদ্দুস! তিনজন দৌড়ে ফিরে এলো। বাড়িতে ঢুকেই দেখে নাইম মাটিতে বসে দুহাত দিয়ে কান চেপে ধরেছে। তার সামনে মাটিতে আবার সেই বৃত্ত, 3টা বিন্দু। সে কাপা গলায় বলল, সে নাম পড়ছে। হালিম শাহ দ্রুত পড়া শুরু করলো, কিন্তু এবার উঠোনের বাতাস অদ্ভুত ভারী। প্রদীপের আলো একবার নিভে আবার জ্বলে উঠল। দরজার বাহিরে কারো ছায়া নেই, তবু উপস্থিতি বোঝা যায়। নাইম হঠাৎ চিৎকার করে উঠল, থাম! তারপর নিস্তব্ধ। তার চোখ ধীরে ধীরে বন্ধ হলো, শরীর ঢলে পড়ল। রাবেয়া কান্নায় ভেঙে পড়ল। হালিম শাহ তার কপালে হাত রাখল, বলল, শ্বাস আছে কিন্তু বাঁধন শক্ত। ঠিক তখনই দূরে মজনুর বাড়ির দিক থেকে একটা তীব্র চিৎকার, পুরুষের গলা। কুদ্দুস থমকে গেল। হালিম শাহ খুব আস্তে বলল, ঘুরে গেছে। কুদ্দুস বুঝল না কি। হালিম শাহ বলল, যে কাজ করেছে তার ঘরে আগুন ধরেছে। কিন্তু গল্প এখানেই থামে না, কারণ কয়েক মিনিট পর মজনু নিজেই কুদ্দুসের উঠোনে এসে পড়ল, দৌড়ে হাঁপাতে হাঁপাতে। তার চোখ উল্টানো, মুখে আতঙ্ক। সে কাপা গলায় বলল, আমারে বাঁচাও, আমি ভুল করছি। কুদ্দুসের বুকের ভেতর রাগ আর ভয় একসাথে ধাক্কা দিল। মজনু মাটিতে পড়ে কাঁপতে লাগলো। তার মুখ দিয়ে বের হলো একটাই কথা, ও এখন কারো না। চাচা বলেছিল, যখন কালো কাজ নিজের মালিকের হাত ছাড়ে তখন সে আর কারো না, সে শুধু ক্ষুধার। মজনু ফকির কুদ্দুসের উঠোনে পড়ে কাঁপছিল, মুখে ফেনা, চোখ উল্টানো। সে কাপা গলায় বারবার বলছিল, আমি থামাইতে পারতেছি না, আমি ভুল করছি। রাবেয়া দূরে দাঁড়িয়ে কাঁদছে। নাই মাটিতে অচেতন, শ্বাস আছে কিন্তু চোখ বন্ধ। হালিম শাহ খুব ঠান্ডা গলায় বলল, কি করেছিস বল। মজনু কাপা কাপা স্বরে বলল, শুধু ভয় দেখাইতে চাইছিলাম। শফিকের সাথে তার ঝামেলা ছিল, ভাবছিলাম এই সুযোগ। জমির মামলা, কিছু টাকা পেয়েছিলাম, কিন্তু শেষ বাঁধন দিলে আর ফেরত নিতে পারিনি। কুদ্দুসের মাথায় আগুন জ্বলে উঠল, কিন্তু সে এগোয়নি, কারণ হালিম শাহ হাত তুলে থামালো। কোথায় বাঁধন? মজনু হাত তুলে কাঁপতে কাঁপতে পাশের দিকে ইশারা করল, তার নিজের বাড়ির দিকে। মাটির নিচে নাম লিখছি, ছেলের নাম। এই কথা শুনে কুদ্দুসের বুকের ভেতর বরফের মতো ঠান্ডা নেমে গেল। হালিম শাহ বলল, এক্ষুনি তুলতে হবে। মজনু দাঁড়াতে পারছিল না। কুদ্দুস আর হালিম শাহ তাকে টেনে নিয়ে গেল তার বাড়ির উঠানে। লালচে আলো তখনও ঘরের ভেতর জ্বলছে। মাটির সেই নতুন কাটা জায়গায় সামনে গিয়ে মজনু কাপা হাতে খুঁড়তে শুরু করলো। কয়েক ইঞ্চি মাটি সরাতেই বের হলো একটা লাল কাপড়ে মোড়া পুটলি। পুটলির গায়ে কালো সুতা, আর সুতোর ফাঁকে কাগজ। হালিম শাহ পুটলি হাতে নিল না, বলল, খোল। মজনু কাপড় খুলতেই দেখল ছোট্ট মাটির পুতুল, বুকের জায়গায় সূচ কাঁথা, আর কাগজে লেখা নাইম। রাবেয়া চিৎকার করে উঠল। কুদ্দুসের চোখে রক্ত চলল। ঠিক তখনই বাতাস একদম ঘুরে উঠল। মাটির উপর শুকনো ধুলো উঠতে লাগলো। লালচে আলো নিভে গিয়ে কালো ছায়া ঘর ভাবতে লাগলো। হালিম শাহ চিৎকার করে পড়া শুরু করলো। মজনু কাঁদতে কাঁদতে বলল, ফিরাজা। কিন্তু উঠোনের মাঝখানে হঠাৎ কালো কুয়াশা জমল। ধীরে ধীরে সেই কুয়াশা মানুষের মতো আকার নিল। চোখ নেই, মুখ নেই, কিন্তু উপস্থিতি ভারী। একটা ঠান্ডা গলা উঠল, নাম পড়া শেষ। মজনু কাঁপতে কাঁপতে বলল, আমি ফিরাইতেছি। গলা উত্তর দিল, দেরি। কুদ্দুস বুক চেপে দাঁড়িয়ে, তার মনে শুধু ছেলের মুখ। হালিম শাহ বলল, সুই তোল। মজনু কাপা হাতে পুতুলের বুক থেকে সূচ টান মজনু কাপা হাতে পুতুলের বুক থেকে সূচ টানতে গেল। সূচ টানতেই তার আঙ্গুল কেটে গেল, রক্ত মাটিতে পড়ল। ছায়া যেন আরো ঘন হলো। হালিম শাহ চিৎকার করল, রক্ত মাটিতে পড়তে দিও না। কুদ্দুস দ্রুত মাটিতে লবণ ছেটালো। মজনু কাঁদতে কাঁদতে সূচ টেনে বের করল। পুতুলের বুক ফাঁকা। ঠিক তখন দূরে কুদ্দুসের বাড়ির দিক থেকে নাইমের গলা, একটা গভীর শ্বাস। রাবেয়া দৌড়ে বাড়ির দিকে গেল। কুদ্দুস পেছন ফিরে দৌড় দিল।
বাড়িতে ঢুকে দেখে নাইম ধীরে ধীরে চোখ খুলছে, মুখ ফ্যাকাশে, কিন্তু চোখে সেই ফাঁকা দৃষ্টি নেই। সে খুব আস্তে বলল, ও গেছে। রাবেয়া ছেলেকে বুকে জড়িয়ে কাঁদতে লাগলো। কিন্তু গল্প এখানেই শেষ না। পেছন থেকে মজনুর চিৎকার। কুদ্দুস আর হালিম শাহ দৌড়ে ফিরে গেল। দেখে মজনু মাটিতে পড়ে কাঁপছে। তার চোখে ভয়, মুখে একটাই কথা, সে আমারে নিল। তার শরীর শক্ত হয়ে গেল, নিঃশ্বাস ধীরে ধীরে থেমে গেল। হালিম শাহ গভীর নিঃশ্বাস ফেলল, বলল, যে আগুন লাগায় সে আগুনেই পড়ে। ভোরের আলো ফুটল, উঠোন শান্ত। নাইম বেঁচে গেল, কিন্তু মজনুর ঘর ফাঁকা হলো। চাচা শেষ কথা বলেছিল খুব আস্তে, কালো কাজ কখনো একমুখী না, যারে পাঠাস সে ঘুরে আসতে পারে, আর মানুষের লোভ যত বড় তার ছায়া তত কালো। এই ছিল সেই ঘটনা, একটা ছোট্ট গ্রামের, একটা সাধারণ পরিবারের, আর একটা লোভী মানুষের ভুলের গল্প। কালো কাজ কখনো শুধু শত্রুকে আঘাত করে না, সে আগে ঘর ঘিরে ধরে, তারপর ভয় ঢোকায়, তারপর নাম ধরে ডাকে। যে আগুন অন্যের উঠোনে ফেলতে চায়, সেই আগুন একদিন নিজের ঘরের চাল ধরেই নামে। নাইম বেঁচে গেছিল, কিন্তু সেই উঠানে অনেক দিন পর্যন্ত মানুষ রাতে হাঁটতে ভয় পেত। মজনুর বাড়িটা আজও ফাঁকা পড়ে আছে বলে কেউ কেউ দাবি করে। আর খালের ধারে নাকি এখনো মাঝরাতে কুয়াশা জমে গোল হয়ে দাঁড়িয়ে থাকে। এই ঘটনা সত্য কিনা জানি না, তবে আমি যার কাছ থেকে শুনেছি সে মিথ্যা বলতে পারে না। আমি শুধু যেভাবে শুনেছি সেভাবেই আপনাদেরকে শোনালাম। কিন্তু একটা কথা মনে রাখবেন, কালো কাজের দরজা খুলতে 1 মিনিট লাগে, কিন্তু বন্ধ করতে লাগে জীবন। তো বন্ধুরা, সত্যি দুর্দান্ত একটা লম্বা ঘটনা আপনাদেরকে পড়ে শোনাতে পারলাম। সত্যি বলতে ঘটনাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এবং কালো জাদুর যে বিষয়গুলো আসে, যে কুফরি কালাম, কুফরি কালাম কিন্তু আমাদের ইসলামের সত্য। এবং ইসলামে কিন্তু কুফরি কালামকে অ্যালাউ করে না। যারা কুফরি করে এবং যারা এই কুফরির সাথে জড়িত, তারা সবাই সমান অপরাধী। কুফরি কালাম আমাদের ইসলামের সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটা গুনাহের কাজ। তো আমরা সবসময় চেষ্টা করব কুফরি থেকে বাঁচতে। এবং আপনার পরিচিত কেউ যদি থাকে, যদি আপনি জানেন যে এই মানুষটি কুফরি করে, তাহলে অবশ্যই তাকে সতর্ক করুন এবং তাকে এই কাজ থেকে ফিরে আসার জন্য আহ্বান করুন। বন্ধুরা, এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। যদি আমাদের ঘটনাটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্টসে ভালো লিখবেন। আর যদি মনে করেন যে আমাদের ঘটনা আপনাদের কাছে ভালো লাগছে না, সেক্ষেত্রেও আপনারা মন্তব্য করবেন। কারণ আপনাদের ভালো লাগা খারাপ লাগা নিয়েই আমাদের পথ চলা। আর আপনি যদি মনে করেন আপনার জীবনে এমন ভৌতিক কোনো ঘটনা রয়েছে, সেই ঘটনাটি আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে আর দেরি না করে সরাসরি চলে যান আমাদের ডেসক্রিপশন বক্সে এবং সেখানেই আপনি আমাদের মেল পাবেন। সেই মেলে আপনি আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাটি পাঠাতে পারবেন। এমনও হতে পারে যে পরবর্তীতে আপনার পাঠানো ঘটনা দিয়েই আমরা আমাদের মেলের প্রথম ঘটনা শুরু করব। তো আর কথা বাড়াবো না, আমরা এখন সরাসরি চলে যাব আমাদের আজকের দ্বিতীয় ঘটনায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি নতুন এপিসোডে। আপনাদের সঙ্গে আছি আমি আরজাসান। বিজ্ঞান এবং বিজ্ঞানের বাহিরে এমন অনেক ঘটনা ঘটে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের জানা থাকে না। ঠিক সেরকম ঘটনাগুলো নিয়েই আমরা আমাদের এপিসোডগুলো সাজিয়ে থাকি। আজও তার ব্যতিক্রম হয়নি। আজও দুর্দান্ত একটি ঘটনা আপনাদেরকে শোনাতে চলেছি। আপনি যদি চান আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনি আমাদেরকে পাঠাবেন, তাহলে আর দেরি না করে ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেলে আপনি আপনার ঘটনা পাঠাতে পারেন। আমরা আপনার ঘটনা পড়ে শোনাব। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের আজকের ঘটনার মূল অংশে। আজও যে ঘটনাটি শোনাতে চলেছি, এটি একটি মেল। মেলটি আমাকে যেভাবে পাঠানো হয়েছে আমি সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের আরো একটি নতুন ঘটনায়। ঘটনাটা ময়মনসিংহ বিভাগের এক ছোট্ট শহরের। নাম বলছি না, কারণ যারা পাঠিয়েছেন তারা অনুরোধ করেছেন পরিচয় গোপন রাখতে। শুধু এতটুকু বলি, ঘটনা এমন একজন মানুষকে ঘিরে যাকে পুরো এলাকার সবাই খুব ধার্মিক, খুব পরহেজগার বলেই চিনত। 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়তেন না। ফজরের আগে মসজিদ খুলে দিতেন। এশার পর পর্যন্ত
মসজিদে থাকতেন। তার নাম ধরা যাক হাফেজ কামরুল। হাফেজ কামরুলের বয়স তখন 40-এর কাছাকাছি। লম্বা দাড়ি, সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, সব মিলিয়ে এমন এক চেহারা যে কেউ সন্দেহই করবে না। তার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলে মানুষের চোখে পানি চলে আসতো। গ্রামের লোকজন কোনো সমস্যায় পড়লে তার কাছে যেত দোয়া নিতে। কেউ অসুস্থ হলে পানি পড়া নিয়ে যেত। কারো ব্যবসার ক্ষতি হলে তিনি তাবিজ লিখে দিতেন, কিন্তু সবই কোরআনের আয়াত বলে দাবি করতেন। এই গ্রামেরই আরেকজন মানুষ ছিল রাকিব, বয়সে কামরুলের চেয়ে ছোট, ব্যবসায়ী। রাকিবের মুদির দোকান ছিল বাজারে। পরিশ্রমী ছেলে, ধীরে ধীরে ভালো অবস্থায় উঠছিলেন। কিন্তু একটা সময় থেকে তার জীবনে অদ্ভুত পরিবর্তন শুরু হলো। প্রথমে সে বুঝতে পারেনি, দোকানে হঠাৎ আগুন লেগে গেল এক রাতে। আগুনের কারণ খুঁজে পাওয়া গেল না, বৈদ্যুতিক শর্ট সার্কিটও না। সিসিটিভিতে দেখা গেল আগুন লেগেছে তার ভেতর থেকে, কিন্তু কেউ ঢোকেনি। রাকিব ভাবল এটা দুর্ঘটনা, নতুন করে দোকান দাঁড় করালো। কিন্তু কয়েকদিন পর তার শরীর খারাপ হতে শুরু করলো। ডাক্তার দেখালো, রিপোর্ট নরমাল। কিন্তু সে রাতে ঘুমোতে পারত না। মনে হতো কেউ তার বুকের উপর বসে আছে। ঘরের ভেতরে পায়ের শব্দ, দেওয়ালের ছায়া। তার স্ত্রী তানিয়া বলতো, তুমি হয়তো দুশ্চিন্তায় ভুগছো। কিন্তু ব্যাপারটা এখানেই থামেনি। এক রাতে রাকিব ঘুমের ভেতর চিৎকার দিয়ে উঠে বসে, বলে, ও আমাকে ডাকছে, কালো কাপড় পরা একজন। তানিয়া ভয়ে কেঁপে ওঠে। পরদিন রাকিবকে নিয়ে যায় হাফেজ কামরুলের কাছে। কামরুল খুব মন দিয়ে শোনে, চোখ বন্ধ করে কিছু পড়ে ফু দেয়। তারপর বলে, তোমার উপর নজর আছে, সাবধানে থাকো, নামাজ পড়ো, নিয়মিত আয়াতুল কুরসি পড়বে। রাকিব শান্তি পায় কিছুটা। কিন্তু সেই রাতেই তার ঘরে আবার অদ্ভুত ঘটনা। দরজা বন্ধ, তবুও ভেতরে ধোয়ার গন্ধ, বালিশের নিচে কালো সুতো। তানিয়া সেটা দেখে আটকে ওঠে, বলে, এটা এখানে এলো কিভাবে? রাকিবের মাথা ঘুরতে থাকে। সে আবার যায় কামরুলের কাছে। এবার কামরুলের চোখে অদ্ভুত দৃষ্টি। সে বলে, কেউ তোমার ক্ষতি চায়। রাকিব রাকিব জিজ্ঞাসা করে, কে? কামরুল ধীরে বলে, সব বন্ধুর মুখেই শত্রু লুকিয়ে থাকে না, কখনো কখনো শত্রু সামনে থেকেও ধরা পড়ে না। এই কথার পর থেকেই রাকিবের জীবনে অস্বাভাবিকতা বাড়তে থাকে। তার দোকানে ক্রেতা কমে যায়, টাকা পয়সা উধাও হতে থাকে। রাতে সে স্বপ্ন দেখে একটা অন্ধকার ঘর, মাঝখানে আগুন, আর কেউ একজন কোরআন তেলাওয়াত করছে। কিন্তু সেই আয়াতের শব্দ বিকৃত। গ্রামের মানুষ তখনও জানে না যে মানুষটার কাছে তারা দোয়া নিতে যায়, তার নিজের ভেতরে এক অন্য অন্ধকার জন্ম নিচ্ছে। একদিন রাতে মসজিদে এশার নামাজ শেষে সবাই চলে যাওয়ার পর কামরুল একা বসে থাকে। লাইট নিভিয়ে দেয়। তারপর মসজিদের পেছনের ছোট ঘরে ঢোকে। ওই ঘরটা আগে কখনো কেউ খেয়াল করেনি। সেখানে একটা পুরনো সিন্দুক। সিন্দুক খুলে সে বের করে কালো কাপড় মোড়ানো কিছু জিনিস, মোমবাতি জ্বলে, আর খুব নিচু গলায় এমন কিছু পড়তে শুরু করে যা কোরআনের আয়াত না। সেই রাতেই রাকিবের ঘরের জানালায় কড়া নাড়ার শব্দ শোনা যায়। তানিয়া ভয়ে জমে যায়। রাকিব ধীরে ধীরে দরজার দিকে এগোয়। বাইরে কেউ নেই, কিন্তু দরজার সামনে মাটিতে পড়ে আছে একটা ছোট্ট কাগজের পুটলি, কালো সুতো দিয়ে বাঁধা। রাকিব কাগজের পুটলিটার দিকে তাকিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তানিয়া পেছন থেকে বলল, ছুঁয়ো না, ফেলে দাও। কিন্তু অদ্ভুতভাবে রাকিবের মনে হলো ওটা যেন ওকে ডাকছে। সে ধীরে হাত বাড়িয়ে তুলে নিল। হাত কাঁপছে, বুক ধড়ফড় করছে। পুটলিটা খুলতেই ভেতর থেকে বের হলো লালচে মাটি, কয়েকটা চুলের গোছা, আর একটা ছোট্ট কাগজের আঁকাবাঁকা অদ্ভুত চিহ্ন। সেই চিহ্নের মাঝখানে রাকিবের নাম লেখা, কিন্তু উল্টো করে। তানিয়া চিৎকার করে উঠল, এটা কে করলো? রাকিবের মাথা ঘুরতে লাগলো। সে কাগজটা ছুঁড়ে ফেলে দিল। ঠিক তখনই ঘরের বাতি ঝিলমিল করে নিভে গেল। পুরো ঘর অন্ধকার, বাহিরে কুকুরের অস্বাভাবিক চিৎকার। রাতটায় আর ঘুম হলো না। পরদিন সকালেই তারা আবার গেল হাফেজ কামরুলের কাছে। কামরুল খুব গম্ভীর মুখে পুটলিটা দেখে বলল, এটা স্পষ্ট কুফুরি কাজ, কেউ কালো জাদু করেছে। রাকিব ভয়ে জিজ্ঞাসা করল, আমাকে কে এত ঘৃণা করবে? কামরুল চোখ নামিয়ে বলল, সবাইকে বিশ্বাস করা যায় না। আমি চেষ্টা করব তোমাকে বাঁচাতে,
কিন্তু কাজটা কঠিন। সেই থেকে কামরুল প্রায় রাকিবের বাড়িতে যেতে শুরু করলো। রাতে বসে দোয়া পড়ে, কিছু লিখে দেয়, বলে এগুলো পানিতে ভিজিয়ে খেতে। কিন্তু অদ্ভুত ব্যাপার, যতবার সে দোয়া পড়ে রাকিবের অবস্থা আরো খারাপ হয়। রাকিবের শরীর শুকিয়ে যেতে থাকে, চোখের নিচে কালি। মাঝরাতে সে হাঁটতে হাঁটতে উঠোনে চলে যায়। একদিন তানিয়া দেখলো রাকিব উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করছে। কাছে গিয়ে শুনল সে এমন শব্দ বলছে যা আরবিও না, বাংলাও না, কিছু বিকৃত উচ্চারণ। তানিয়া ভয়ে কেঁপে উঠে কামরুলকে খবর দিল। কামরুল এসে রাকিবের মাথায় হাত রেখে উচ্চ স্বরে কোরআন পড়তে লাগলো। রাকিব ছটফট করতে লাগলো, যেন শরীরের ভেতর কিছু পুড়ছে। গ্রামের মানুষ এখন ফিসফাস শুরু করেছে, রাকিবের উপর কিছু আছে, জিনের আসর, কুফরি। কিন্তু কেউ সন্দেহ করছে না যে লোকটা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকেই। এদিকে অন্য এক অদ্ভুত ঘটনা ঘটল। মসজিদের পেছনে সেই ছোট্ট ঘর থেকে এক রাতে ধোয়ার গন্ধ বের হলো। মুয়াজ্জিন জালাল সাহেব ঈশার নামাজের পর ফিরে এসে দরজা বন্ধ দেখলেন। ভেতর থেকে খুব ক্ষীণ আওয়াজ, কেউ যেন পড়ছে, কিন্তু সুর অদ্ভুত। জালাল সাহেব ভেবেছিলেন হাফেজ কামরুল হয়তো নফল নামাজ পড়ছে। কিন্তু সেদিন রাতে রাকিবের ঘরে আগুনের মতো গরম হাওয়া বইল, দেওয়ালে ফাটল ধরল। তানিয়া দেখল ঘরের কোনায় ছায়া নড়ছে। রাকিব হঠাৎ চিৎকার করে উঠল, ও এসেছে। তানিয়া দরজা খুলে বাহিরে তাকালো। দূরে মসজিদের মিনারের দিকে এক মুহূর্তের জন্য কালো কিছু নড়ল। পরদিন সকালে কামরুল নিজে এসে বলল, আজ রাতটা খুব গুরুত্বপূর্ণ, যদি আজ বাঁচতে পারো তাহলে সব ঠিক হবে। তার চোখে অদ্ভুত ঝিলিক। রাত নামলো। কামরুল মসজিদের পেছনের ঘরে একা ঢুকলো, কালো কাপড় বিছালো, মাঝখানে মোমবাতি। সিন্দুক থেকে বের করলো একটা ছোট্ট বোতল, ভেতরে গাঢ় লাল তরল। সে ধীরে ধীরে বিড়বিড় করে পড়তে লাগলো, কিন্তু এবার শব্দগুলো আরো স্পষ্ট। এগুলো কোরআনের আয়াত না। ঠিক সেই মুহূর্তে রাকিবের ঘরে ঝড়ের মতো শব্দ উঠল। দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল। তানিয়া চিৎকার করছে, কিন্তু কেউ শুনতে পাচ্ছে না। রাকিব মাটিতে পড়ে ছটফট করছে, তার চোখ পুরো সাদা হয়ে গেছে। আর দূরে মসজিদের পেছনের ঘরে মোমবাতির আগুন হঠাৎ লাল হয়ে উঠল। হাফেজ কামরুল মাটিতে আঁকা বৃত্তের ভেতর বসে আছে। কালো কাপড়ের উপর ছড়িয়ে রাখা কিছু শুকনো পাতা, কয়েকটা হাড়ের মতো দেখতে বস্তু, আর সেই কালো লাল তরলের বোতল। সে ধীরে ধীরে আঙ্গুল ডুবিয়ে তরলটা মাটির বৃত্তের চারিপাশে লাগাতে লাগলো। তার ঠোঁট নড়ছে। শব্দগুলো আরবি অক্ষরের মতো শোনালেও উচ্চারণ বিকৃত, ইচ্ছাকৃতভাবে বদলানো। সে ফিসফিস করে বলল, আজ শেষ বাঁধনটা শক্ত হবে, আজ সে পুরোপুরি আমার হবে। ওই মুহূর্তে রাকিবের ঘরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেল। তানিয়া দরজা খুলতে গিয়ে দেখলো দরজা যেন ভেতর থেকে কেউ চেপে ধরেছে। রাকিবের শরীর কাঁপছে, তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। সে হঠাৎ উঠে বসে এক দৃষ্টিতে তাকিয়ে রইল শূন্যে। তার কণ্ঠ বদলে গেল, গভীর কর্কশ, ডেকেছিস? আমি এসেছি। তানিয়া ভয়ে পেছনে সরে গেল। সে বুঝতে পারছে না রাকিব বলছে নাকি অন্য কেউ। মসজিদের পেছনের ঘরে কামরুল হঠাৎ থেমে গেল। তার মুখে ঘাম, কিন্তু চোখে অদ্ভুত তৃপ্তি। সে আবার পড়তে শুরু করলো, এইবার আরো দ্রুত। তার সামনে রাখা কালো সিন্দুকটা নিজে থেকেই কেঁপে উঠল। কামরুল নিচু গলায় বলল, আমি তোকে শক্তি দিয়েছি, আর তুই ওকে ভেঙে দে। এ সময় মসজিদের মুয়াজ্জিন জালাল সাহেব বাহির দিয়ে যাচ্ছিলেন। তিনি লক্ষ্য করলেন পেছনের ঘরের দরজার নিচ দিয়ে লালচে আলো বের হচ্ছে। কৌতূহল বশত কাছে গেলেন। ভেতর থেকে বিড়বিড় আওয়াজ। তিনি ধাক্কা দিলেন দরজায়। ভেতরের শব্দ হঠাৎ থেমে গেল। কামরুল খুব দ্রুত সব গুছিয়ে ফেলল, মোমবাতি নিভিয়ে দিল, দরজা খুলে অস্বাভাবিক গলায় বলল, কিছু লাগবে? জালাল সাহেব একটু অস্বস্তি নিয়ে বললেন, ভেতরে ধোয়ার গন্ধ। কামরুল হেসে বলল, কিছু না, ধূপ জ্বালিয়েছিলাম। ওদিকে রাকিবের ঘরে আচমকা সব শান্ত হয়ে গেল। তানিয়া ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে এগিয়ে এসে দেখল রাকিব নিস্তেজ হয়ে পড়ে আছে। তার বুক ওঠানামা করছে ধীরে, কিন্তু তার ডান হাতে কালো সুতা পেঁচানো। তানিয়া চিৎকার করে সুতোটা খুলতে গেল, কিন্তু কিট এত শক্ত যে খুলছে না। পরদিন সকালে রাকিব জেগে উঠল। অদ্ভুতভাবে সে শান্ত, কিন্তু তার চোখের দৃষ্টি বদলে গেছে। সে তানিয়ার দিকে তাকিয়ে বলল, আজ মসজিদে যাব, হুজুরের কাছে। তানিয়া অবাক, এতদিনে যে হাঁটতেও পারছিল না, সে নিজে থেকে মসজিদে যেতে চায়। রাকিব মসজিদে গিয়ে কামরুলের সামনে বসে পড়ল। দুজনের চোখে চোখ। কামরুল ফিস ফিস করে বলল, সব ঠিক হয়ে যাবে,
রাকিবের ঠোঁটে হালকা হাসি ফুটল, কিন্তু সেই হাসিটা তার স্বাভাবিক হাসি না। এদিকে গ্রামের আরো দুজন মানুষ অদ্ভুত সমস্যায় পড়তে শুরু করেছে। একজনের গরু হঠাৎ করে মারা গেছে, আর একজনের ছেলে মাঝরাতে চিৎকার করে উঠছে, কালো লোকটা এসেছে। সবাই দৌড়াচ্ছে কার কাছে? হাফেজ কামরুলের কাছে। কামরুল সবার বাড়িতে যাচ্ছে, দোয়া পড়ছে, তাবিজ দিচ্ছে, কিন্তু তার নিজের পেছনের ঘরে সিন্ধুকের ভেতর এখন আর একটা না, তিনটা কালো পুটলি, প্রতিটায় আলাদা নাম লেখা। রাকিবের পাশে এখন ছোট্ট করে লেখা সম্পূর্ণ। হাফিজ কামরুল সিন্ধুকের ভেতরে তাকিয়ে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলো। তার ঠোঁটে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। বাহির থেকে কেউ দেখলে বলবে একজন মানুষ জিকির করছে, কিন্তু ভেতরে সে হিসাব করছে। সে ধীরে ধীরে আর একটা পুটলি বের করলো, তাতে লেখা সালমা। সালমা হলো রাকিবের খালাতো বোন। কিছুদিন আগে জমি নিয়ে তাদের মধ্যে বিরোধ হয়েছিল। রাকিব তখনও সুস্থ ছিল। ঝগড়ার সময় সালমা বলেছিল, তুই বড় হয়েছিস বলে ভাবিস সব তোর। সেদিনের পর থেকে রাকিবের জীবনে অদ্ভুত ঘটনা শুরু। কামরুল নিজের মনে বলল, মানুষ নিজের হাতে শত্রু বানায়, আমি শুধু পথ দেখাই। সেদিন সন্ধ্যায় রাকিব আবার মসজিদে এলো, নামাজ পড়ল, কিন্তু সিজদায় তার সময় অস্বাভাবিক দীর্ঘ, উঠেও যেন পুরোপুরি স্বাভাবিক নয়। নামাজ শেষে কামরুল তাকে আলাদা ডেকে নিল পেছনের ঘরে। কেমন আছো? রাকিব ধীরে বলল, ভালো। কামরুল চোখে চোখ রেখে বলল, স্বপ্ন দেখছো? রাকিব মাথা নাড়ল। আগুন, কালো ধোয়া, আর আপনি দাঁড়িয়ে। কামরুলের বুকের ভেতর কাঁপন উঠল, কিন্তু মুখে কিছু প্রকাশ করল না। এক রাতে তানিয়া ঘুম ভেঙে দেখে রাকিব বিছানায় নেই। বাহিরে উঠোনে গিয়ে দেখে সে আকাশের দিকে তাকিয়ে আছে, তার সামনে মাটিতে আগুনের ছোট শিখা। তানিয়া ছুটে গিয়ে আগুনটা নিভিয়ে দিল। তুমি এটা কেন করছো? রাকিব ধীরে বলল, ও বলেছে বাঁধন শক্ত করতে হবে। কে বলেছে? রাকিব মুখ ঘুরিয়ে তাকালো, তার চোখ লালচে। হুজুর। তানিয়ার বুকের ভেতর ধক করে উঠল। পরদিন সে গোপনে মুয়াজ্জিন জালাল সাহেবের কাছে গেল, সব খুলে বলল। জালাল সাহেব শুনে থমকে গেলেন। তিনি বহু বছর ধরে মসজিদে আছেন, কামরুলকে ছোটবেলা থেকে চেনেন, কিন্তু গত কয়েক মাসে তার আচরণে পরিবর্তন লক্ষ্য করেছেন। বিশেষ করে এশার পর পিছনের ঘরে যাওয়া, দরজা বন্ধ রাখা, ধোঁয়ার গন্ধ। জালাল সাহেব বললেন, কিছু একটা ঠিক নেই। সেই রাতে তিনি সিদ্ধান্ত নিলেন এশার পর লুকিয়ে দেখবেন। এশার নামাজ শেষ, সবাই চলে গেল। কামরুল পেছনের ঘরে ঢুকলো। জালাল সাহেব চুপচাপ দরজার ফাঁক দিয়ে তাকালেন। ভেতরে মাটিতে আঁকা বৃত্ত, মাঝখানে কালো কাপড়। কামরুল বসে আছে, সামনে রাখা একটা ছবি রাকিবের। ছবির উপর কালো সুতো পেঁচানো, আর সে পড়ছে, কিন্তু শব্দগুলি স্পষ্ট করে আনেন না, উচ্চারণে বিকৃতি। মাঝে মাঝে সে বলছে, আমার দাস হবে, আমার বাঁধনে থাকবে। হঠাৎ বাতাস ভারী হয়ে উঠল, মোমবাতির আগুন দপদপ করতে লাগলো। জালাল সাহেবের হাত কাঁপতে লাগলো। তিনি বুঝলেন এটা দোয়া না, এটা কুফরি। ঠিক তখনই কামরুল থেমে গেল, ধীরে ধীরে মাথা ঘুরিয়ে দরজার দিকে তাকালো। তার চোখে এমন দৃষ্টি যেন সে জানে কেউ দেখছে। দরজার ওপারে দাঁড়িয়ে জালাল সাহেবের বুকের ভেতর কাঁপুন বাড়তে লাগলো, আর ভেতর থেকে কামরুলের গলা শোনা গেল, কে আছো ওখানে? কামরুলের গলা আরো আগের মতো শান্ত না, তাতে সতর্কতা আছে, সন্দেহ আছে। জালাল সাহেব দরজার পাশে দাঁড়িয়ে নিঃশ্বাস আটকে রাখলেন। তার মনে হচ্ছিল বুকের ধুকপুক শব্দটাও যেন ভেতরে শোনা যাচ্ছে। ভেতরে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর কামরুল ধীরে উঠে দরজার দিকে এগিয়ে এলো। জালাল সাহেব দ্রুত সরে গিয়ে অন্ধকারে দাঁড়ালেন। দরজা খুলল। কামরুল বাহিরে তাকালো, চারিপাশ ফাঁকা, কিন্তু তার চোখ অদ্ভুতভাবে লালচে। সে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো, তারপর নিচু গলায় বলল, দেখে থাকলে দেখেছ, এখন দেরি হয়ে গেছে। তারপর দরজা আবার বন্ধ। জালাল সাহেবের গায়ে কাঁটা দিয়ে উঠল। সেই রাতেই তিনি সিদ্ধান্ত নিলেন এটা চুপ করে থাকলে চলবে না। পরদিন সকালে তিনি গ্রামের একজন প্রবীণ আলেম মৌলানা কাদেরির কাছে গেলেন, সব খুলে বললেন। মৌলানা কাদেরি চুপচাপ শুনলেন, তারপর ধীরে বললেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেই মানুষ পবিত্র হয় না, যদি অন্তরে কুফরি বাসা বাঁধে। তিনি বললেন তাকে পরীক্ষা করতে হবে। ওদিকে রাকিবের অবস্থা আবার খারাপের দিকে যেতে শুরু করেছে। দিনে সে স্বাভাবিক, রাতে বদলে যায়। এক রাতে তানিয়া শুনল রাকিব মাটিতে বসে কারোর সাথে কথা বলছে। আমি তো বলেছি আমি থাকবো,
শুধু আমাকে শক্তি দাও। তানিয়া কাছে গিয়ে দেখলো রাকিবের সামনে একটা কালো ছায়া পড়েছে, কিন্তু ঘরে কেউ নেই। তার গায়ে কাঁটা দিয়ে উঠল। হঠাৎ রাকিব মাথা ঘুরে তাকালো, তার চোখ পুরো কালো। তানিয়া চিৎকার করে উঠল। পরদিন দুপুরে মাওলানা কাদেরী মসজিদে এলেন, কামরুলের সাথে দেখা করলেন। খুব সাধারণভাবে কথা শুরু হলো। কামরুল, শুনলাম তুমি অনেকের সমস্যা সমাধান করছো। কামরুল হেসে বলল, আল্লাহর রহমত। মাওলানা কাদেরী হঠাৎ বললেন, পেছনের ঘরে কি করো এসার পর? এক মুহূর্তের জন্য কামরুল থমকালো, তারপর হাসল। ও, ওই যে নফল ইবাদত। আমিও কি একদিন বসতে পারি? এই প্রশ্নে কামরুলের চোখে 1 সেকেন্ডের ঝিলিক দেখা গেল। সে বলল, জি অবশ্যই, তবে আজ না, কাল। মৌলানা কাদেরী মাথা নাড়লেন। সেদিন রাতেই কামরুল পেছনের ঘরে ঢুকে সিন্দুক খুলল। সে 3টা পুটলি বের করল। রাকিব, সালমা, আর নতুন একটা নাম, জালাল। সে ধীরে বলল, যারা বাধা দেয় তারা আগে বাধা পড়ে। ঠিক সে সময় মসজিদের ভেতর হঠাৎ বাতি নিভে গেল। অন্ধকারে মোমবাতির লাল আলো জ্বলে উঠল, আর ঘরের ভেতর এক ভারী নিঃশ্বাসের শব্দ শোনা গেল, যেন কেউ এসেছে। মৌলানা কামরুলের শরীর শক্ত হয়ে গেল। সে মোমবাতির আগুনের দিকে তাকিয়ে রইল। আগুনের শিখা লাল থেকে গাঢ় নীলচে হয়ে উঠছে। বাতাস ঠান্ডা, অথচ ঘরে কোনো জানালা খোলা নেই। সে নিচু গলায় বলল, আমি ডেকেছি, এসেছো? তার সামনে আঁকা বৃত্তের ভেতর ধোয়ার মতো কিছু ঘনত্ব বাড়তে লাগলো, কালো কুয়াশার মতো জমাট। একটা ভারী কণ্ঠ, মানুষের না, তবু স্পষ্ট। বাঁধন দুর্বল হচ্ছে। কামরুলের কপালে ঘাম। না, আমি শক্ত করেছি। রাকিব এখন পুরোপুরি আমার নিয়ন্ত্রণে। কণ্ঠটা আবার শোনা গেল, সে ভাঙছে, তোমার নিয়ন্ত্রণ ভাঙছে। এই কথা শুনে কামরুলের বুক ধক করে উঠল। ঠিক সেই মুহূর্তে রাকিবের বাড়িতে তানিয়া দেখল রাকিব মাটিতে পড়ে কাঁপছে। তার শরীরের কালো সুতো নিজে থেকেই খুলে মাটিতে পড়ে গেল। রাকিব চিৎকার করে উঠল, আমিও কারো দাস না। তারপর সে অজ্ঞান। মসজিদের পেছনের ঘরে কামরুল দাঁত চেপে ধরল, না, আমি এত দূর এসেছি, এখন থামবো না। সে সিন্দুক ছেড়ে আরেকটা ছোট বোতল বের করলো। এবার বোতলের ভেতর শুকনো গুঁড়ো। সে সেটা আগুনে ছুড়ে দিল। আগুন ধপ করে বড় হয়ে উঠল। কণ্ঠটা আরো ভারী হলো, মূল্য দিতে হবে। কামরুল বলল, যত লাগে দেব। ঠিক তখন দরজায় জোর ধাক্কা। মাওলানা কাদেরী, জালাল সাহেব আর আরো 2জন গ্রামের মানুষ দরজা ভেঙে ঢুকে পড়লেন। ঘরের দৃশ্য দেখে তারা স্তব্ধ। মাটিতে আঁকা চিহ্ন, কালো কাপড়, বোতল, পুটলি। মাওলানা কাদেরী উচ্চস্বরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন। ঘরের ভেতরের বাতাস ভারী হয়ে উঠল। মোমবাতির আগুন হঠাৎ নিভে গেল। কালো কুয়াশা যেন সরে যেতে লাগলো। কামরুল ছটফট করতে লাগলো, তার মুখ বিকৃত। সে চিৎকার করে উঠল, তোমরা বুঝবে না, আমি শক্তি চাইছিলাম, সবাই আমাকে ব্যবহার করেছে। মাওলানা কাদেরী পড়া থামালেন না। কামরুল হঠাৎ মাটিতে পড়ে গেলেন। তার শরীর কাঁপছে। পুটলিগুলো একে একে ছিঁড়ে গেল। রাকিবের নাম লেখা কাগজ আগুনে পুড়ে ছাই। গ্রামের লোকজন ঘরটা পরিষ্কার করলো। সব কালো জিনিস পুড়িয়ে ফেলা হলো। ওদিকে রাকিব ধীরে ধীরে জ্ঞান ফিরে পেল। তার চোখ স্বাভাবিক। তানিয়া কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরল। পরদিন সকালে মসজিদে ঘোষণা হলো, কামরুল আর ইমাম সাহেব থাকবেন না। তাকে চিকিৎসার জন্য শহরে পাঠানো হলো। কয়েকদিন পর সে ভেঙে পড়ে স্বীকার করল, সে শুরুতে মানুষের সমস্যার সমাধান করতে গিয়ে নিস্তব্ধ পথে পা বাড়ায়। তাবিজ, কুফরি, অদ্ভুত বই, সব কৌতূহল থাকে। পরে শক্তির লোভ। সে ভাবত নামাজ পড়লে সব মাপ হয়ে যাবে, কিন্তু কুফরি আর ইবাদত একসাথে চলে না। রাকিব পুরোপুরি সুস্থ হতে সময় নিল। গ্রাম ধীরে ধীরে স্বাভাবিক হলো। মসজিদের পেছনের ঘর এখন খোলা, আলো জ্বলতে থাকে। আর সবাই শিখল, বাহ্যিক ধার্মিকতা মানুষকে সুরক্ষিত করে না, যদি অন্তরে ডুবে যায়। তো এই ছিল আমার ঘটনা। আর এরপর আরো অনেক কিছু হয়েছে। সময় নেই বলে আর কিছু লিখতে পারলাম না। এই ঘটনা যদি আপনাদের ভালো লাগে, সামনে আরো কিছু ঘটনা পাঠাবো। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এই ছিল আমাদের আজকের ঘটনা। বাহির থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া, দাড়ি টুপি পরে একজন মানুষ, কিন্তু অন্তরে লুকিয়ে ছিল শক্তির লোভ, নিষিদ্ধ পথের টান। এই গল্প আমাদের একটি কঠিন সত্য মনে করিয়ে দেয়, ইবাদত শুধু বাহ্যিক কিছু না,
এটা অন্তরের বিষয়। ভেতর যদি অন্ধকারে ভরে যায়, তাহলে নামাজের চেহারা থাকলেও রুহু থাকে না। কুফরি আর ঈমান একসাথে চলে না। আল্লাহর কাছে যাওয়ার রাস্তা কখনো শর্টকাট না। যারা শক্তির লোভে নিষিদ্ধ পথে যায়, তারা শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি করে আর অনেক নিরপরাধ মানুষকে কষ্ট দেয়। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত সত্য প্রকাশ হয়েছে, মানুষ বেঁচে গেছে আর অন্ধকার পথ ভেঙে গেছে। এটা আমাদের শিক্ষা দেয়, সন্দেহজনক কিছু দেখলে চুপ না থেকে সত্যের পক্ষে দাঁড়াতে হয়। আপনাদেরকে একটা কথা বলে রাখি, এখন বর্তমানে আমাদের ঘরে ঘরে কুফরি কালাম, যেটা আমরা এই আধুনিক সময়ে এসে বিশ্বাস করি না। কিন্তু আমাদের সমাজে এখন অসংখ্য মানুষ মরছে যারা কুফরিতে আক্রান্ত হয়ে। কিন্তু আমাদের এই আধুনিকতার ছোঁয়ায় এই মানুষগুলোর প্রাণ চলে যাচ্ছে। কিন্তু তার মানে এই নয় যে অসুস্থ হলে সবারই কুফরি কালাম বা ব্ল্যাক ম্যাজিক করা আছে। আপনাদের সবার উচিত সবার প্রথমে ডাক্তারি শরণাপন্ন হওয়া এবং তারপর অন্য পথ বেছে নেওয়া। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং আপনি যদি চান আপনার এই ঘটনাটি আপনি আমাদেরকে পাঠাবেন আর আমরা আপনার ঘটনাটি পড়ে শোনাই, তাহলে আর দেরি না করে ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেলে আপনারা আমাকে ঘটনা পাঠাতে পারেন। আমরা পরবর্তীতে আপনার ঘটনা পড়ে শোনাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শয়তান থেকে দূরে থাকুন। ধন্যবাদ।